স্যার আমি ক্যাপ্টেন ফাইম বলতেছিলাম স্যার। কি বলেন? স্যার যেটা ওই ল্যাব টেস্টটা স্যার নেক্সট উইকে নেওয়ার কথা বলেছিলেন। জি। আমাদের স্যার হচ্ছে এই উইকে তিনটা সিটি আছে স্যার, মানে অলরেডি এগুলো স্টার্ট হয়ে গেছে এবং আগে থেকে যেতে হয়নি, একটু বেশি কম্প্যাক্ট আর কি স্যার। তো আচ্ছা। একটু প্রেশার একটু বেশি। এই উইকে তিনটা সিটি আর নেক্সট উইক থেকে আবার মিড টার্ম শুরু হবে আর কি। তো সানডে দিয়ে আমাদের একটা মিড টার্ম এক্সাম আছে স্যার ম্যাথের। তো স্যার ওই ল্যাব টেস্ট যেটা আছে আরেক উইক পর থেকে যদি আমরা দিতে পারি একটু সুবিধা হয় স্যার। আর আমাদের যে ইসের যে সাবমিশনের ডেটটা আছে স্যার, যে রিসেন্ট যেটা চলছে আর কি, হুম। থেভেনিনস থিওরেমের, এটা হচ্ছে নেক্সট টুইসডেতে আছে। এটা যদি স্যার একটু এক্সটেন্ড করা যেত স্যার, মানে একটু প্রেশার রিলিজ হতো আর কি স্যার, একটু আচ্ছা, ভালো হতো ল্যাব আমাদের জন্য রিপোর্ট স্যার। সাবমিশনের ওইটা আমি এক্সটেন্ড করতে পারি, বাট ল্যাব টেস্টটা কি আপনারা বলতেছেন যে এই উইকে দিলে আপনাদের জন্য ভালো হবে? স্যার এক সপ্তাহ পরে স্যার, নেক্সট উইকে আর কি স্যার, মানে আহ, যেটা দিয়েছি স্যার নেক্সট উইকে ল্যাব টেস্ট হবে, মানে আরেক সপ্তাহ পরে আর কি স্যার। মানে আমি তো দিয়েছি 7 উইকে ল্যাব টেস্ট, আপনারা কি মানে 8 উইকে ল্যাব টেস্ট দিলে আপনাদের একটু রিলিজ হবে বলতেছেন? স্যার আপনি স্যার নেক্সট উইকে ল্যাব টেস্টের কথা বলেছিলেন স্যার, আজকে তো প্র্যাকটিস ল্যাব হ্যাঁ হ্যাঁ, এবং আমি নেক্সট। সেটাই বলছি। আজকে আমাদের 6 উইক, নেক্সট স্যার উইকে হচ্ছে 7 উইক। 7 উইকে আমরা স্যার ল্যাব এইট টেস্টটা উইক স্যার, বলেছিলাম। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এইট আচ্ছা এই উইক, জিনিসটা মানে স্যার 7 তারিখ সম্ভবত পড়ছে স্যার, 7 জুন স্যার। আচ্ছা এই জিনিসটা আমরা হচ্ছে গিয়ে আমরা নিজেরা যারা ফ্যাকাল্টি মেম্বার্স আছি আমরা আলোচনা করে আপনাদের জানাবো শিওরলি। এখনই আমি গ্যারান্টি দিতে পারছি না যে আমি আসলে পিছাতে পারবো না। ঠিক আছে। স্যার ল্যাব টেস্ট কি অ্যাসাইনমেন্ট 1 থেকে 5 পর্যন্ত? হ্যাঁ, ল্যাব টেস্টের ইনস্ট্রাকশন গুলো আমি বলে দেবো এখনই যে কিভাবে কি আসবে বা কি লেখা লাগবে কি করা লাগবে। আচ্ছা ঠিক আছে। তো আপনারা যে হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছেন, যে ল্যাব রিপোর্ট গুলো দিয়েছেন 1 থেকে 5 পর্যন্ত, তো ওগুলো আসলে ইন প্রোগ্রেস এভালুয়েশন করছি আমরা। সবগুলো দেখা হয়নি, আমরা ভেবেছি সবগুলো দেখে একসাথে জানাবো। তো যেটা ভেবেছি যে প্রতিটা এক্সপেরিমেন্ট থেকে যেই স্ক্রিপ্ট গুলো আমাদের ভালো লাগে, তো একটা করে স্ক্রিপ্ট হয়তোবা প্রতিটা এক্সপেরিমেন্ট থেকে আমরা আপনাদের সামনে শো করবো। তো ওইটা দেখে আপনারা নিজেদের সাথে মিলাতে পারবেন যে আপনি নিজে যা লিখছিলেন এটা কি ঠিক আছে নাকি ভুল আছে। আমি কি বুঝাতে পারছি আমি কি বলছি? স্যার একটু আবার বললে ভালো হয়। বললাম যে প্রতিটা এক্সপেরিমেন্টে ধরেন আপনারা সবাই ল্যাব রিপোর্ট সাবমিট করছেন, তো প্রতিটা এক্সপেরিমেন্ট থেকে হয়তোবা একটা করে ল্যাব রিপোর্ট আমরা আপনাদের সামনে শো করব একসাথে। তো তাহলে 5টা এক্সপেরিমেন্টে টোটাল 5টা ল্যাব রিপোর্ট পাবেন। তো ওইটা দেখে আপনারা নিজেরটার সাথে মিলাতে পারবেন যে আপনি যে অ্যান্সারটা লিখছিলেন এটা কি আসলে ঠিক ছিল নাকি ভুল ছিল। আর তাহলে আপনার কাছে একটা স্যাম্পল ল্যাব রিপোর্টও থাকবে, ওটা দেখে আপনি প্রিপারেশন নিতে পারবেন। বুঝতে পেরেছেন? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। আর ল্যাব টেস্ট যেটা, তো ল্যাব টেস্টে হচ্ছে গিয়ে ল্যাব টেস্টে অবভিয়াসলি আপনার খুব বেশি হাতে ক্যালকুলেশন করা লাগবে না। তো সিমুলেশন করবেন, সিমুলেট করে যে রেজাল্ট গুলো আছে ওই জিনিসগুলো আপনারা ভেরিফাই করবেন। মানে ল্যাব টেস্টটা মেইনলি হবে সিমুলেশন বেসড। আর আপনাদের হচ্ছে গিয়ে ল্যাব টেস্টের জন্য প্রতিটা স্টুডেন্টের মানে সে নিজের কিছু সিমুলেট করবে, সিমুলেট করে যে রেজাল্ট গুলো ওইগুলো বোঝানোর জন্য সে একটা ডক ফাইল বানিয়ে পিডিএফ করে সাবমিট করবে। এই জিনিসগুলো আমি আজকে একদম ভেঙে ভেঙে দেখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা। তো ল্যাব টেস্টে কিভাবে সাবমিট করা লাগবে বা স্ক্রিপ্ট কিভাবে বানানো লাগবে তার আগে যেই দুইটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন হয়েছে আপনাদের, দেখা গেছে যে সুপারপজিশন থিওরামে পোলারিটি চেঞ্জ করে দিয়েছিলাম, এটা নিয়ে অনেক কনফিউশন হয়েছে। আর হচ্ছে থেভেনিন থিওরামের পোলারিটি একটা ব্যাপার আছে। এই জিনিসগুলো আগে একটু দেখিয়ে নিই, তারপরে আপনাদের ল্যাব টেস্টে। স্যার ওই সুপার পজিশন থিওরেমের যেটা আমরা তো যে মাঝখানে যে রেজিস্টারটা ছিল R3, হুম। এটার ভ্যালু বের করতাম। তো এটা যদি স্যার যে বলেছিলেন চেঞ্জ করে দিলে বাকিটা মানে ওই প্রসেস ফলো করলে ওভাবে হয়ে যাবে। তো ওটা হ্যাঁ, স্যার একটু হওয়ার দেখাই তো দিন, কথা। মানে লাইক R1 বা R2 এটার জন্য ভ্যালুটা মিলছে না আচ্ছা বলে দিচ্ছি, আমি একবার দেখাই, তারপর যদি কনফিউশন থাকে আপনি আবার কোশ্চেন করেন। actually। আচ্ছা আমি একবার দেখাই, তারপর যদি কনফিউশন থাকে আপনি আরেকবার কোশ্চেনটা করেন। ঠিক আছে? স্যার আচ্ছা আমি স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইয়েস হ্যালো। স্যার। আচ্ছা ঠিক আছে। তো এটা ছিল আপনাদের কোশ্চেনটা, মনে আছে কোশ্চেনটা যেমন ছিল? ইয়েস স্যার। তো দেখেন এই যে পোলারিটিটা এখানে হচ্ছে নেগেটিভ আর এখানে পজিটিভ, এরকমই তো ছিল নাকি? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে দেখেন। তো এই ক্ষেত্রে কি করা হয়েছে, এই ক্ষেত্রে কি করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই বাম পাশের পোর্শনটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করছি, ডান পাশের পোর্শনটাকে অ্যাক্টিভেট করছি। কত আসছে ভ্যালু?
শুধু কারেন্ট দিয়ে সুপারপজিশন থিওরেমটা মেজার করতেছি এখানে, মানে ভোল্টেজটা তো করতে পারবেন, কারেন্টটা দেওয়া হচ্ছে এমিটার দিয়ে সিরিজে, যদি আপনি প্যারালালে একটা ভোল্টমিটার লাগান তাহলে তো ভোল্টেজটা এসে পড়বে, তাই না? জি স্যার। আচ্ছা, আপনার কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? স্যার ভয়েসটা একটু লো আসতেছে। আচ্ছা, এখন শুনুন, এখন কি আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? Yes, sir. আচ্ছা ঠিক আছে, দেখেন এইটা আপনাদের কোশ্চেনটা ছিল, মনে আছে? এরকম ছিল যে এই যে দেখেন এখানে পোলারিটিটা উল্টা দিকে আর এখানে পোলারিটিটা পজিটিভ দিকে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা হ্যাঁ, একটি রেসপন্স করেন, রেসপন্স করলে আমি তাড়াতাড়ি আগাতে পারবো। দেখেন এখন এটাকে রান করলাম, তো রান করার পরে দেখেন টোটাল কারেন্ট কত আসছে, -0.23, আর টোটাল ভোল্টেজ আসছে কত, -4.50। এই যে R2 এর জন্য করছি আমরা, ঠিক আছে? ইয়েস স্যার। এখন দেখেন আমি হচ্ছে গিয়ে এখন কি করব, বাম পাশেরটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম, ডান পাশেরটা অ্যাক্টিভ আছে। এখন দেখেন কারেন্টটা দেখেন, শুধু কারেন্টটা কত আসছে, 0.18, রাইট? ইয়েস স্যার। আচ্ছা এখন কি করব, এখন আমি ডান পাশেরটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবো, বাম পাশেরটাকে অ্যাক্টিভ করব। এখন কারেন্ট কত আসছে, -0.41, রাইট? ইয়েস স্যার। দুইটা ইন্ডিভিজুয়ালি কত আসছিল, একটা আসছিল +0.18 আর একটা আসছিল -0.41। দুইটাকে যোগ করলে কত হয়, -0.41 +0.18, তাই না? Yes, sir. যোগ করলে কত হয়? -0.23। দেখেন দুইটা যদি অ্যাক্টিভ করে দিই এটাই আসে না? জি স্যার। হ্যাঁ, এখন কিন্তু আপনাদের ওই যে অ্যাবসলিউট ভ্যালু নেওয়া লাগে না, তাই না? যা আসছে ওইটা যোগ করলেই হবে, বুঝতে পারছেন? ইয়েস স্যার। এই জিনিসটা একবার দেখেন। দেখেন এখন হচ্ছে বাম পাশেটা ডিঅ্যাক্টিভেট করা, ডান পাশেটা অ্যাক্টিভেট করা, কত আসছে ভ্যালু, 0.18, এই যে এটা, ঠিক আছে? তারপর কি করছি আমরা, তারপর হচ্ছে বাম পাশেরটাকে অ্যাক্টিভেট করছি, ডান পাশেরটাকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, কত আসছে ভ্যালু, -0.41। তারপর কি করলাম, তারপর দুইটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। দুইটাকে অ্যাক্টিভেট করে দিলে যে ব্যাপারটা এরকম আসে, দেখেন এখানে যদিও লেখা মাইনাস, বাট আসলে কি আমরা মাইনাস করছি? আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? ইয়েস স্যার। এখানে এটা আসলে যোগ করা হয়েছে। হ্যাঁ, এটা তো আসলে বিয়োগ করে নি, তাই না? আমরা তো আসলে যোগই করছি, যেটা আসছে ওইটাকে জাস্ট অ্যাড করছি, বুঝতে পারতেছেন? জি স্যার। তাহলে দেখেন এই যে -0.23 ওইটার সাথে আমাদের ওই সুপারপজিশন থিওরেম করে যেটা করছি, দুইটা ইন্ডিভিজুয়ালি যোগ করলে ওইটাই আসছে, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি আসলে সুপারপজিশন থিওরেমটা ভেরিফাইড, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এই সুপারপজিশন থিওরেমে পোলারিটি এখন যাই করে দিই, এটা নিয়ে কোনো কনফিউশন আছে আর? No, sir. স্যার। দেখেন আলটিমেটলি আমরা কাজটা এরকম করবো, ধরেন এইখানে আসছে a প্লাস বি, এই দুইটা আলাদা আলাদা যোগ করব। এখন বি এর ভ্যালু যদি নেগেটিভ আসে তখন ব্যাপারটা কেমন হবে, a প্লাস মাইনাস বি। তখন যদিও দেখতে লাগবে a মাইনাস বি করছি, বাট আসলে কিন্তু আমি মাইনাস করিনি, আমি কিন্তু আসলে যোগই করছি। আমি কি বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার। এটা নিয়ে আশা করি আর কনফিউশন নেই। আচ্ছা ঠিক আছে, এখন থেভেনিন থিওরামে আপনাদের এই কোশ্চেনটা ছিল, তাই না? Yes, sir. তো এই কোশ্চেনটাকে দেখেন এখানে সলভ করা হয়েছে, কিভাবে সলভ করা হয়েছে? থেভেনিন থিওরাম করার জন্য ফার্স্টে কি করা লাগবে, এই যে এটা লোড রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্সটা খুলে দিয়ে একবার ভোল্টেজ, আচ্ছা এটা হচ্ছে ফার্স্টে ইয়ে করছে আপনার, ফার্স্টে কি করছে, আচ্ছা দেখেন এখানে থেভেনিন থিওরামে আপনার ফার্স্টে কি করা লাগবে বলেন তো, এই জিনিসটা ওপেন করে দেওয়া লাগবে না, এই যে লোডের পোর্শনটা, জি স্যার। লোডের পোর্শনটা ওপেন করে দিয়ে ভোল্টেজ মাপছে। তো ভোল্টেজ মাপলে এটা অন্য একটা সফটওয়্যার, তো দেখতে অন্যরকম লাগছে, ভোল্টেজটা আসছে -3 ভোল্ট, ঠিক আছে? ভোল্টেজটা কিন্তু নেগেটিভ আসছে, দেখেন ভোল্টেজটা আসছে -3 ভোল্ট। তারপরে যখন নাকি শর্ট সার্কিট করে ভোল্টেজ মাপা হলো, শর্ট সার্কিটটা কত আসছে, 1.5 মিলি, এটা আবার আসছে পজিটিভ। তাহলে এখন আর থেভেনিনটা কত হবে, -3/1.5, রাইট? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই দুইটা ভাগ করলে হয় -2 কিলো, বাট যেহেতু রেজিস্টারে কোনো পোলারিটি নাই তাহলে আমি জিনিসটা 2 কিলো লিখতে পারি, বুঝতে পারছেন কি বলছি? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে দেখেন অরিজিনাল সার্কিটটা ছিল এরকম। আচ্ছা এটা মানে পুরোপুরি সলভ করা নেই, সলভটাতে আমি দেখি এখানে আছে মনে হয়।
এই যে দেখেন এখানে মনে হয় পুরোটা সলভ করা আছে। দেখেন এখানে কি আসছে, এখানে দেখেন যখন আমি মেইন সার্কিটের জন্য কারেন্টটা হিসাব, ভোল্টেজ আর কারেন্ট হিসাব করছি, লোড ভোল্টেজ কত আসছে -2.77 আর লোড কারেন্ট আসছে -0.12, দেখতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. আচ্ছা ঠিক আছে, তারপর কি করবো আমরা থেভেনিন ভোল্টেজ হিসাব করবো। থেভেনিন ভোল্টেজ কিভাবে হিসাব করবো, এই লোডটাকে যদি খুলে দিই তখন যদি আমি ভোল্টেজ মাপি, ওইটি তোমার ওপেন সার্কিট ভোল্টেজ বা থেভেনিন ভোল্টেজ, তাই না? Yes, sir. তাহলে দেখেন ওপেন সার্কিট ভোল্টেজটা কত আসছে -3 ভোল্ট। দেখেন এই যে এখানে -3 আসছে, এই জন্য -3 লিখছি, বুঝতে পারছেন? Yes, sir. ভোল্টমিটারটা কিন্তু ঠিক পোলারিটিতে লাগাইছি, এই পজিশনটা এটা প্লাস দিছি, এটা মাইনাস দিছি, বাট ভোল্টমিটারের যে রিডিংটা আসছে ওইটা আমি এখানে লিখছি, ঠিক আছে? Yes, sir. আচ্ছা ঠিক আছে, তারপর কি করলাম, এটা শর্ট সার্কিট কারেন্ট বের করছি। শর্ট সার্কিট কারেন্টটা কত আসছে -1.5। তো আর থেভেনিনটা কত হয়েছে, আর থেভেনিনটা দুইটা ভাগ করছি, দেখেন -3 বাই -1.5, এটা কত আসছে 2 ওহম, ঠিক আছে? Yes, sir. তো আমার কাছে এখন ভি থেভেনিন আছে, ভি থেভেনিন কত -3, আর আর থেভেনিন আছে, আর থেভেনিন কত 2। 2 ohm. তাহলে এখন নতুন যখন থেভেনিন সার্কিটটা বানাবো তখন আমার ভোল্টেজের ভ্যালু কত হবে -3, আর রেজিস্টরের ভ্যালুটা কত হবে, রেজিস্ট্যান্সের ভ্যালু 2, রাইট? Yes, sir. এখন যখন নাকি প্রোটিয়াসে একটা ভোল্টেজ সোর্স দিয়ে -3 দিতে চাবেন তখন দেখবেন -3 সে নিচ্ছে না। ব্যাপারটা কেমন এটা একটু বলি। ধরেন ধরেন এটা একটা সেল বসাইলাম, এটার ভ্যালু ধরেন মাইনাস দিতে চাচ্ছি, এই যে এটার ভ্যালু ধরেন 1.5 আছে, তো এটা -1.5 দিচ্ছি, দেখেন কি হয়, -1.5 তো দেওয়ার কথা না, দেখি দেখেন। আচ্ছা এইখানে মাইনাস দেওয়া যাচ্ছে, বাট যেটা ন্যাচারালি হয় যে মাইনাস হচ্ছে গিয়ে দেওয়ার কথা না, মানে মাইনাস নেয় না প্রোটিয়াস জেনারেলি। তো ধরেন এই সার্কিটে, ধরেন এরকম একটা সার্কিটে আমার এরকম লাগবে যে এই জিনিসটা দেওয়া লাগবে -3, এখন -3 ধরেন সফটওয়্যার নেয় না, তখন অন্য কোনো ভাবে আমি -3 দিতে পারি, কেউ বলতে পারবেন? জি, উল্টায় দিলে তো -3 হয়ে হ্যাঁ যাবে। আমি যদি এইটাকে এইভাবে দিই তাহলে হয়ে যায় না? Yes, sir. Yes, Yes, sir. sir. এই কাজটাই আপনাদের করা লাগবে। দেখেন এখানে আসছিল কত, ভি থেভেনিন -3, এই কাজটাকে কি করছে দেখেন, এইভাবে দিয়ে 3 দিচ্ছে, বুঝতে পারছেন? Yes, sir. আর দেখেন আর থেভেনিনটা ছিল 2 ওহম। তো এইভাবে যখন সার্কিটটা কানেক্ট করছি, তারপর লোডটা কানেক্ট করছি, 24 ওহমের একটা লোড ছিল, তাহলে দেখেন আমার ভ্যালুটা সেম আসছে। আগে কারেন্ট ভোল্টেজ কত ছিল, ভোল্টেজ ছিল -2.77, কারেন্ট ছিল -0.12, এখনো দেখেন সেমই আসবে, কারেন্ট আসছে -0.12, ভোল্টেজ আছে -2.77, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে এই যে এই পোর্শনটা আমি থেভেনিন সার্কিট করছি, থেভেনিন ইকুইভ্যালেন্ট করছি, এই জিনিসটা আসলে আমার ঠিক আছে, বুঝতে পারছেন? Yes, sir. Yes, বাট sir. এই জিনিসটা যদি আমি ব্যাটারি পোলারিটিটা, ওইটা যদি পোলারিটিটা ওয়াইজ না বসাইতাম তাহলে কিন্তু জিনিসটা মিলতো না, বুঝতে পারছেন? Yes, sir. Yes, sir. আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও বুঝতে পারবেন। এখন স্যার, যেহেতু বলেন। মাইনাসে ইনপুট নিচ্ছে, সেক্ষেত্রে কি আমরা মাইনাসে করতে পারবো? না, এটা হচ্ছে বেটার প্র্যাকটিস, আপনি এইভাবেই করবেন, ওই ভোল্টেজ সোর্সের ভ্যালু মাইনাসটা না দেওয়া ভালো। স্যার এটা আসলে মাইনাস ইনপুট নিচ্ছে না স্যার, এখানে স্ট্রিং হিসেবে স্যার মাইনাস দেওয়া যাচ্ছে স্যার, বাট সেলের ভ্যালু হিসেবে মাইনাস দিবে না কখনো স্যার। আচ্ছা হ্যাঁ, আমি যখন করছিলাম তখন মাইনাস ইনপুটটা নেয়নি, এখন কি কারণে দেখাচ্ছে আমি বলতে পারতেছি না, এটা যেটা বলছেন হয়তো বা এটা হইতে পারে, বাট আমি যখন নিজে প্র্যাকটিস করছি তখন এটা মাইনাস নেয় না বা নেওয়ার কথাও না, ঠিক আছে? তো আপনার বেটার প্র্যাকটিস হচ্ছে এইটা যে আপনি পোলারিটি চেঞ্জ করে প্লাস মাইনাসটা অ্যাডজাস্ট করবেন, বুঝতে পেরেছেন? স্যার আচ্ছা হ্যাঁ বলেন। স্যার আমি যে ল্যাব রিপোর্টটা ওখানে স্যার আমি মাইনাস দিয়েই করে ফেলেছি, এটা কি স্যার এখন চেঞ্জ করে দিতে হবে? আপনি যদি মনে করেন যে আপনার ল্যাব রিপোর্ট আপনি বেটার করতে পারবেন বা ডেভেলপ করতে পারবেন, আপনি আবার চেঞ্জ করে সাবমিট করতে পারেন, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, তো ল্যাব রিপোর্টের দুইটা জিনিস বলে দিলাম, এগুলো নিয়ে কোনো কনফিউশন আছে, সুপারপজিশন থিওরাম অথবা থেভেনিন থিওরাম কিভাবে করা লাগবে? আচ্ছা, ডিফারেন্ট পোলারিটি নিয়ে কনফিউশন ছিল, এটা বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন ল্যাব টেস্টে কি করা লাগবে ওইটা হচ্ছে গিয়ে আমি সিরিয়ালি বলি যে ল্যাব টেস্টে কিভাবে কি করা লাগবে। তো যেটা বললাম, ল্যাব টেস্টে আপনাদের একটা বা দুইটা সার্কিট সিমুলেট করা লাগবে। তো ওই সার্কিট সিমুলেট করে ওইটার রেজাল্টটা আপনাকে একটা ডক ফাইলে লিখে ওই ডক ফাইলটাকে পিডিএফ করে সাবমিট করা লাগবে, সরি। তো ব্যাপারটা কিভাবে করবো দেখি আস্তে আস্তে, ঠিক আছে? ধরেন এটা আমি একটা ডক ফাইল ওপেন করলাম,
ডক ফাইলে আমি নাম দিলাম, ডক ফাইলের নাম হবে হচ্ছে আপনার রোল নাম্বার, যেমন আমি আমার রোল নাম্বার লিখলাম, ধরেন এটা আমার রোল নাম্বার, ঠিক আছে। তো এই ডক ফাইলটা ওপেন করলাম। এখন ধরেন আপনাকে যে কোনো একটা সার্কিট দেওয়া হয়েছে, ধরেন এই সার্কিটটা, ঠিক আছে। ধরেন এই সার্কিটটা আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে বলছে এই সার্কিটের জন্য সুপারপজিশন থিওরামটা ভেরিফাই করে দেখাইতে। ধরেন কোশ্চেনটা আমি খুব সহজ ভাবে বলে দিচ্ছি যে এরকম আসবে, বাট কোশ্চেন যখন মানে কোশ্চেনে দেখবেন, কোশ্চেন যখন কোশ্চেন আকারে দেখবেন, তখন একটু মানে কথাটা ঘুরায় পেঁচায় বলা থাকবে, বাট কাজটা আসলে সহজ থাকবে। এখন যেমন আমি আপনাকে বললাম যে এই সার্কিটটায় সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করে দেখান, তো কোশ্চেনে আমি এইভাবে বলবো না, কোশ্চেনে কথাটা একটু অন্যভাবে বলবো, বাট মেইন থিমটা আসলে এরকম সহজ একটা কিছুই থাকবে। তো আপনারা কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে পড়বেন, তাহলে আশা করি বুঝতে পারবেন যে আসলে কি চাচ্ছে কোশ্চেন। স্যার এক্সাম্পল একটা দিলে ভালো হয় যে কিভাবে কোয়েশ্চেনটা আচ্ছা থাকবে। হ্যাঁ, ওইটাও বলে দিব, আস্তে আস্তে সবই বলে দিব। দেখেন এই কোশ্চেনটা, ধরেন এরকম একটা সার্কিটে আমি যেটা বললাম সুপারপজিশন থিওরামটা অ্যাপ্লাই করতে বলছে। তো সুপারপজিশন থিওরামটা অ্যাপ্লাই করতে হলে কি লাগবে? তো মেইন কাজ যেটা আপনাকে যেটা বললাম, সুপারপজিশন থিওরাম ভেরিফাই করা লাগবে। তো আপনি বলেন তো যে সুপারপজিশন থিওরাম ভেরিফাই করতে হলে কি করা লাগে? So, একটা করে সেল অফ করে দিয়ে রিড নিয়ে তারপর সবকটা সেল হ্যাঁ, একসাথে রিড নিতে মানে হবে। 3 বার 4 বার করে রিড নিয়ে দেখা লাগবে, এটাই তো ব্যাপারটা, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ। তো এটা আবার কি আসলো? আচ্ছা দেখেন, তো মেইনলি আমি কি সহজ ভাষায় এটা বলতে পারি যে সুপারপজিশন থিওরাম যদি আমাকে ভেরিফাই করতে বলে, আমার আসলে এই ডাটা টেবিলটা কমপ্লিট করতে পারলেই হয়ে যায়, প্লাস যদি আমি হচ্ছে সার্কিটের স্ন্যাপ গুলো দিতে পারি, তাহলে বলা তো ইয়েস যায়, স্যার। তাই না? ইয়েস স্যার। তো ধরেন আপনার সুপারপজিশন থিওরামটা ভেরিফাই করতে বললাম, তো ভেরিফাই করতে বললাম যখন, ধরেন একটা সার্কিট দিয়ে দিলাম, এই যে এই সার্কিটটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই সার্কিটটা দিয়ে দিচ্ছি আর সুপারপজিশন থিওরামটা ভেরিফাই করতে বলছি, তখন আপনি কি করবেন? ফার্স্টে সার্কিটটা আঁকবেন, ঠিক আছে। তো ফার্স্টে যখন সার্কিটটা আঁকবেন তখন তো কোনো একটা রিডিং পাবেন, তাই না? আইদার দুইটা যোগ করে যে মানে মেইন ভ্যালুটা পাবেন, অথবা একটা একটা করে ভ্যালু পাবেন, এরকম না ব্যাপারটা? ইয়েস স্যার। ধরেন আপনার সার্কিটটা হচ্ছে এরকম ছিল, তাই না? কলম কই? ধরেন আপনার সার্কিটটা ছিল এরকম, ধরেন এইটার থেকে পাবো আমি, এটার নাম হচ্ছে R3, তাহলে এইটার থেকে আমি I3 পাবো, I3 প্রাইম পাবো, আর I3 ডাবল প্রাইম পাবো। এটার থেকে পাবো I1 পাবো, I1 প্রাইম পাবো, I1 ডাবল প্রাইম পাবো। এটার থেকে আমি কি কি পাবো? এটার থেকে ধরেন পাবো আমি I2 পাবো, I2 প্রাইম পাবো, I2 ডাবল প্রাইম পাবো। কোনটা দিয়ে কি বুঝাচ্ছে এটা তো বুঝতে পারছেন, তাই না? ইয়েস স্যার। তো ধরেন ফার্স্ট যখন সার্কিট টাকলাম, তখনই ধরেন দুইটাই যদি একসাথে অন করে দিই, তাহলে কি আমি I3টা পেয়ে যাবো না? ইয়েস স্যার। তো ধরেন আমি হচ্ছে কি রাফ এরকম একটা টেবিল বানায় ফেললাম, ঠিক আছে। তো আমি I3টা বের করে এখানে ভ্যালুটা বসায় দিলাম, আর এইখানে প্লাস আমি স্ন্যাপটা দিয়ে দিলাম। তো আমি কি করব? আস্তে আস্তে করতে থাকবো, আর স্ন্যাপ গুলো আমি ডক ফাইলে দিতে থাকবো। ব্যাপারটা কেমন আরেকবার দেখাই দিই। ধরেন এই কাজটা করতেছি, মানে এই সার্কিটটা আমি এখন অ্যাপ্লাই করতেছি, তখন আমার মেইন মাথায় রাখা লাগবে যে আমার আসলে ডেটা টেবিলটা কেমন ছিল। ডেটা টেবিলে কি কি আছে দেখেন, 15 20 10 30 20, আর হচ্ছে এই ভ্যালু গুলা, ঠিক আছে। আমার তো মেইনলি এই ভ্যালু গুলা যদি পাই, এই ভ্যালু গুলা পাইলেই আমার হচ্ছে গিয়ে ওই সুপারপজিশন থিওরামটা ভেরিফাই করা হয়ে যায় না? ইয়েস স্যার। তো আমি একদম ফার্স্টের থেকে দেখাই যে আপনাদের হচ্ছে গিয়ে ডক ইয়েটা কিভাবে বানাবো। ধরেন আমি হচ্ছে গিয়ে রাফ একটা লিখে রাখলাম, ডেটা টেবিলটা লিখে রাখলাম। ধরেন এটা হচ্ছে আমার I3, I3 প্রাইম, I3 ডাবল প্রাইম, আর এটা হচ্ছে I3 প্রাইম প্লাস I3 ডাবল প্রাইম, ঠিক আছে। তারপরে কি করব? তারপর হচ্ছে ফার্স্ট কি আছে I3 ভ্যালুটা বের করবো। I3 ভ্যালুটা কিভাবে বের করবো? রান দিলাম, রান দিলে এখন I3 ভ্যালুটা কত আসছে? 0.59, রাইট? ইয়েস স্যার। তাহলে এটা এখন কিভাবে করব? এই জিনিসটার একটা স্ন্যাপ নিব। কিভাবে স্ন্যাপ নিব? এই যে আপনারা স্নাইপিং টুল ইউজ করতে পারেন। তো স্নাইপিং টুল আপনি এখানে না থাকলে কিভাবে পাবেন? এই যে আপনি উইন্ডোজে গিয়ে স্নাইপিং টুল সার্চ দিবেন, এই যে রানে গেলাম, স্টার্টে গেলাম, স্টার্টে গিয়ে স্নাইপিং টুল সার্চ দিব।
এগুলো হয়তো বা অনেকে পারেন, তার কাছে বোরিং লাগতেছে, বাট আমি হচ্ছে ইন জেনারেল সবার জন্য একবার দেখাই দিচ্ছি কিভাবে করবেন। ঠিক আছে, স্নাইপিং টুল নিলাম। স্নাইপিং টুল নিয়ে কি করবো, এই জিনিসটা একটা স্ন্যাপ নিবো। ধরেন এই যে পুরো সার্কিটটা এমন ভাবে নিবো যাতে দেখে বোঝা যায়। পুরো সার্কিটটা একটা স্ন্যাপ নিলাম। এটা দেখেন এই ছবিটা আসছে, ঠিক আছে। এখন এটা কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল কপি করে এই যে ডক ফাইলটা বানিয়ে রেখেছি, মানে ডক ফাইলটা ওপেন করেছি, ডক ফাইলের মধ্যে পেস্ট করলাম। ঠিক আছে, কন্ট্রোল ভি। না বুঝলে বললেন আমাকে। তো এটাকে ধরেন একটু সুন্দর করে বড় টড় করে রাখলাম। ঠিক আছে, প্লাস যে ভ্যালুটা ছিল, ভ্যালুটা আমি এখানে বসে রাখলাম। ভ্যালুটা কত ছিল, +0.59, তাই না? তাহলে আমি এখানে 0.59 এটা বসায় রাখলাম। বুঝতে পারছেন? ইয়েস স্যার। তারপর কি করবো বলেন তো? তারপরে ধরেন এইটা অফ করলাম, তারপর নতুন একটা ভ্যালু পেলাম, এটা একটা স্ন্যাপ নিলাম, এটা আরেকটা স্ন্যাপ নিলাম। দেখুন ধরেন এইখান থেকে আরেকটা স্ন্যাপ নিলাম। ঠিক আছে, স্যার কথাগুলো একটু কেটে কেটে আসছে। দেখেন আমার i3 এর ভ্যালুটা নেওয়া হয়ে গেছে। এখন আমি নেক্সট নিবো i3 প্রাইম এর ভ্যালু। এটা কিভাবে করবো, এই যে এটাকে অফ করে এটাকে অন রাখছি, এটা একটা স্ন্যাপ নিলাম। স্ন্যাপ নিয়ে আমার অ্যান্সার স্ক্রিপ্ট যে ডক ফাইলটা বসাইলাম, প্লাস আমার ভ্যালুটা এখানে লিখে রাখলাম। তাহলে দেখেন এই ঘরটা কমপ্লিট করা শেষ, এই ঘরের কারেসপন্ডিং স্ন্যাপ আমার নেওয়া হয়েছে। এই ঘরটা কমপ্লিট করা শেষ, এই ঘরের কারেসপন্ডিং স্ন্যাপ নেওয়া হয়েছে। তখন আমি এইটা ইজিলি বের করতে পারবো না একইভাবে। ইয়েস স্যার। তারপরে এইটা পেয়ে গেছি, এইটা পেয়ে গেছি, দুইটা যোগ করতে পারবো না? ইয়েস স্যার। যোগ করে এরকম যদি কম্পেয়ার করে মিলাতে পারি, তাহলে তো আমি বলতে পারি যে এখানে দেখা যাচ্ছে যে i3 ইকুয়াল টু আসলে i3 প্রাইম প্লাস i3 ডাবল প্রাইম। তাহলে আমি বলতে পারি এখানে কি, এই রেজিস্টার 3 এর জন্য কারেন্টের জন্য সুপারপজিশন থিওরেম ভেরিফাই। বুঝতে পারছেন? ইয়েস স্যার। স্যার এটা এখানে একটা টেবিল প্রশ্ন ছিল। আর কি বলে সিমুলেট সার্কিটের এসএসটা দিলেই হবে, মানে এই দুইটাই। হ্যাঁ, আপনার মেইন কাজ হচ্ছে কি, আপনার হচ্ছে এমন আপনার ভেরিফাইটা করা লাগবে। তো ভেরিফাই করার জন্য আপনার মেইন পয়েন্ট কোনটা, ডেটা টেবিলটা বানানো। ইয়েস স্যার। মানে ডেটা আমাদেরকে টেবিলটা থিওরি বানাবেন। টাইপ কিছু লেখা লাগবে না। না 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 না, থিওরি লেখা লাগবে না। স্যার ডেটা, এখানে হ্যাঁ বলেন। স্যার আমার আচ্ছা, আমি একবার একটু বলে শেষ করি। যে ডেটা টেবিলটা বানাবেন, আর ডেটা টেবিলটাকে সাপোর্ট করার জন্য আপনার যে স্ন্যাপ গুলো নেওয়া লাগবে ওই স্ন্যাপ গুলো নেবেন। যেন আমি বলতে পারি যে আপনার ডেটা টেবিলটা আন্দাজে মুখস্থ বানায় লেখেন না, এটা আসলে আপনি প্রমাণ করেই লিখছেন। বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা বলেন এবার, কে জানি কি বলতেছিলেন। স্যার আমার যে রোল নম্বর অনুযায়ী রোদ দিয়ে আমি করেছিলাম সুপার পজিশন, ওইখানে হচ্ছে আমার মানে দশমিকের দ্বিতীয় ঘর মেলে না, মানে 1 19 20 হয়, মানে 0.01 ডিফারেন্স থাকে। তো সেই ক্ষেত্রে তো আমি শুধু টেবিল দিয়ে কি প্রমাণ করতে পারবো? এখন আপনার যদি মনে হয় যে এক্সাক্ট কাটাকাটি মিলতেছে না, এখন এবং আমি যে কোশ্চেনটা করছি ওইটা এক্সাক্ট কাটাকাটি না মিলার চান্স আছে, তো তখন আপনি হচ্ছে গিয়ে এই যে আপনার যে ল্যাব রিপোর্টে লেখা শিখছেন না যে কি কারণে ডিসক্রিপেন্সিটা হয়, ওইটা হয়তো এক লাইন আপনি লিখে দিলেন ডক ফাইলে, যে এটা পুরোপুরি মিলে নেই, হয়তো বা এই কারণে এটা হয়েছে, এটা হয়তো বা লিখে দিলেন। বাট স্যার ওখানে যেহেতু ফ্র্যাকশন আসবে, আমরা যদি মিলাই দেই মানে যে একটা অ্যাকুরেট নাম্বার দিয়ে, তখন কি কোনো সমস্যা হবে? মানে আপনি রাউন্ডিং করে দুইটা মিলাই দিতে চাচ্ছেন? জি স্যার, মানে আমার সিমুলেট সার্কিটটা আসলো আর ক্যালকুলেট করে জাস্ট মানে ফ্র্যাকশনের পার্টটা একটু ডিফারেন্ট আসলো, তখন যদি মিলাই দেই। খুব বেশি চেঞ্জ আসলে তো আসলে মিলানো সম্ভব না, বাট এমনিতে যদি রাউন্ডিং করে আপনি মিলাইতে পারেন। এখন এটা হচ্ছে গিয়ে আপনার উপর যে আপনার স্ক্রিপ্ট আপনি কিভাবে সুন্দর করবেন। আর আপনি যদি একটু রাউন্ডিং করে চুরি করে মিলাই দিতে পারেন আর আমি না ধরতে পারি, তাহলে তো ভালো, আপনার ক্রেডিট। স্যার মিলানো বলতে স্যার i1 মানে i3 প্রাইম আর i3 ডাবল প্রাইম, এই তিনটাই তো আমি সার্কিট থেকে নিচ্ছি। হ্যাঁ তো সার্কিটের 2 ঘর পর্যন্তই দিচ্ছে, তো এটা তো আসলে মিলানো সম্ভব না যদি সার্কিট ওইভাবে না মিলে। হ্যাঁ, আমার আমি ক্ষেত্রে ওইটাই যেটা বললাম, হচ্ছে। যদি পুরোপুরি যদি না মিলে আপনি তো আসলে কষ্ট করলেও মিলাতে পারবেন না। আর যদি কোনোভাবে মিলায় দেন আর আমি ধরতে না পারি, তাহলে তো এটা আপনার ক্রেডিট। বুঝতে পারছেন কি বলছি? যেমন স্যার 0.587 আসলে আমরা আমরা কি স্যার 0.5859 লিখতে পারবো? 0.587 কে 59 লিখবেন না? ভ্যালু গুলা যখন লিখবেন, এই যে এই সব জায়গায় যখন ভ্যালু লিখবেন, দেখেন এই সব জায়গায় যখন ভ্যালু লিখবেন তখন যেটা আসছে ওইটাই লিখবেন। তারপরে যখন দুইটা যোগ করার পরে এখানে যখন আসবে, তখন যদি বেশ ডিসক্রিপেন্সি আসে তখন হয়তোবা বলতে পারেন যে এটা হয়তোবা রাউন্ডিং করলে কাছাকাছি মিলে যেত। বাট এইখানে মাল্টিমিটারের ভ্যালু গুলো যেটা আসছে, অ্যামিটার বা ভোল্টমিটার ভ্যালু, ওইগুলো এখানে যা আসছে সেটাই লিখবেন।
বুঝতে পারছেন কি বলছি? ধরেন Yes, আপনি sir. এইখানেও চেঞ্জ করলেন, এইখানেও চেঞ্জ করলেন, এইখানেও চেঞ্জ করলেন, তো এতগুলা চেঞ্জ আসলে করা ঠিক না, এটা আসলে ঠিক না না মানে স্যার, সব জায়গায় না। যেমন স্যার হ্যাঁ, i3.59 আসলো, কিন্তু আচ্ছা আমার দুইটা যোগ করার পর 0.587 আসলো। তখন হ্যাঁ, কি আমি দুইটা ডিজিট নেওয়ার জন্য 59 করে দিতে পারবো? তখন আপনি হয়তো বা এইভাবে লিখতে পারলেন যে i3 + i3 প্রাইম ইকুয়াল টু 0.87, তখন আপনি যেই চিহ্নটা দিয়ে লিখে দিতে পারলেন, তাহলে এটা হয়তো বা 0.59 বুঝে, এভাবে করতে পারেন। এগুলো তো আপনার হচ্ছে গিয়ে নর্মাল, যেটা বললাম যে আপনি হচ্ছে গিয়ে আপনার ভেরিফাইটা করার জন্য বা আপনার স্ক্রিপ্ট সুন্দর করার জন্য আপনি কতটুকু করতে পারবেন, ওইটাও আপনার উপর, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এই চিহ্নটা দিয়ে অলমোস্ট ইকুয়াল বুঝায় না, এই যে এই চিহ্নটা, ইয়েস স্যার। এই চিহ্নটা হয়তো ইউজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করা যাবে, যেমন একটা সুপারপোজিশন থিওরামটা আমি মানে উদাহরণ দিলাম, কিভাবে করবো বুঝতে পারছি। ইয়েস স্যার। তো এই টেবিলটা যেটা বানাতে বললাম, এই টেবিলটা হয়তো বা অনেকের ডক ফাইলে বানাতে কষ্ট হবে, তো তাদের জন্য আমি লেনিয়েন্সি করতেছি, মানে আপনার যেভাবে সুন্দর হয় সমস্যা নেই, আপনি যদি চান যে এই টেবিলটা আপনি আপনার খাতায় লিখবেন, খাতায় লিখে স্ন্যাপ করে আপনি ডক ফাইলে আনতে পারবেন, সেটাও একসেপ্টেবল, কোনো সমস্যা নেই আমার। আপনি মোবাইলে ছবি তুললে বা খাতায় লিখে মোবাইলে ছবি তুলে এটা ডক ফাইলে আনতে পারেন, কঠিন কোনো কাজ তো না, পারবেন? Yes, sir. ধরেন এইখানে আপনার কোনো একটা ছবি আছে, ঠিক আছে, ধরেন এই ছবিটা, এখানে ধরেন অনেক সুন্দর সুন্দর ছবি আছে, ধরেন কোন ছবি দিব, ধরেন এই ছবিটা ডক ফাইলে কেমন আনবো বলতে পারবেন? অনেকভাবেই আনা যায়, সবচেয়ে বাংলা যে সিস্টেম, কপি করে তো আনা যায়। হ্যাঁ কপি করে আনা যায়, তারপরে যে এখানে ইনসার্ট পিকচার করা যায়, অনেক কিছু করা যায়। তো এইটা আপনাকে আমি লেনিয়েন্সি দিলাম, যে আপনার যদি এই যে অনেকের মানে ডক ফাইলে লেখার অভ্যাস না থাকতে পারে, তেমন যদি হয় যে কিছু জিনিস আপনার হয়তো বা হাতে লিখলে আপনার মনে হচ্ছে যে আপনি ফাস্ট চাইতে পারবেন বা আপনি সুন্দর বুঝাতে পারবেন ডক ফাইলে লেখা থেকে, তখন আমি আপনাকে ওইটা ফ্রিডম দিলাম যে আপনি চাইলে খাতায় লিখে ওই জিনিসটা ছবি তুলে ডক ফাইলে পেস্ট করতে পারেন। বাট আমি জানি আপনার স্ক্রিপ্টটা দেখে বুঝি যে আপনি আসলে কি বুঝাইছেন, আর আপনি যা যা করছেন আমি জানি আপনি স্ক্রিপ্ট দেখে স্যাটিসফাইড থাকি, বুঝতে পারছেন? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা ঠিক আছে, তো সুপার পজিশন থিওরামটা বললাম এভাবে করা যায়, ঠিক আছে। তো আপনাদের আরেকটা জিনিস দেখাই, কারেন্ট সোর্স আপনাদের কখনো দেখায়নি তাই না? তো কারেন্ট সোর্স যদি আসে কখনো, কারণ কারেন্ট সোর্স তো আমরা থিওরিতে পড়ছি, তো কারেন্ট সোর্সটা কিভাবে আনে, এই প্লেস ওই যে পিক ডিভাইসে যাবেন, পিক ডিভাইসে কারেন্ট সোর্সটা পাওয়া যায় সি সোর্স নামে, সোর্স সি সোর্স সার্চ দিলে দেখবেন এরকম একটা কারেন্ট সোর্স আসে, ঠিক আছে। তো কারেন্ট সোর্সটা এরকম এই যে প্লেস করে দেয়, দেখেন যে এখানে একটা কারেন্ট সোর্স আছে, বুঝতে পারছেন? এরকম কারেন্ট সোর্স আনতে পারবেন। বলেন তো কারেন্ট সোর্সকে যদি আমি রিপ্লেস করতে চাই, ডিঅ্যাক্টিভেট করতে চাই, তখন কি দিয়ে রিপ্লেস করা লাগবে? শর্ট স্যার, শর্ট সার্কিট, মানে শর্ট করে দিন। কি বলেন? তাই ওপেন করে দেবে। হ্যাঁ, কারেন্ট সোর্সকে ওপেন করা লাগে, কারণ কারেন্ট সোর্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট সোর্স জিরো করা মানে কি, কোনো কারেন্ট ফ্লো হয় না। আর কারেন্ট ফ্লো হয় না কখন, ওপেনে নাকি শর্টে? ওপেনে। এই জন্য কারেন্ট সোর্সকে রিপ্লেস করা লাগে, ডিঅ্যাক্টিভেট করা লাগে একটা ওপেন সার্কিট দিয়ে। এরকম কারেন্ট সোর্স দেখাই দিলাম, কারেন্ট সোর্স আসতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যদি একটা থেভনিন সার্কিট, ধরেন যে কোনো একটা থেভনিন সার্কিট সলভ করতে বলে, তাহলে কি করতে পারি? ধরেন আপনাকে এই সার্কিটটা দিছে, এটা একটা লোড, এই সার্কিটটা দিচ্ছে আপনাকে, ঠিক আছে। এই জিনিসটাকে সলভ করতে বলছে, এটা সলভ করতে বললে কিভাবে করতে পারবেন? একটা তো হচ্ছে গিয়ে এই যে মানে ধরেন এটা ভেরিফাই করতে আসছে পরীক্ষায়, কিভাবে করবেন? ফার্স্ট কাজ কি, ফার্স্ট হচ্ছে এই লোডের মধ্যে দিয়ে ভিএল আর আইএল বের করবেন, তারপর একটা ডাটা টেবিল বানাবেন, ডাটা টেবিলের মধ্যে ভিএল আর আইএল এর ভ্যালু গুলা বসাবেন। ডাটা টেবিল বুঝতেছেন তো কোনটা? এই যে যেটা দেখানো আছে এখানে সেগুলোই, এই যে এরকম একটা ডাটা টেবিল। Yes, তো ডাটা sir. ডাটা টেবিলের মধ্যে ভিএলআইএল এর ভ্যালু গুলো বসাবেন, তারপর একটা স্ন্যাপ নেবেন, বুঝতে পারছেন? তাহলে এটা গেল আপনার ফার্স্ট পোর্শনটা, মানে অরিজিনাল সার্কিটের জন্য। তারপর কি করা লাগতো, এই জিনিসটা খুলে দেওয়া লাগতো, খুলে দিলে একটা ওপেন সার্কিট হবে, ওপেন সার্কিটের ভ্যালুটা নেবেন, ওপেন সার্কিটের ভ্যালুটি হবে কি ভিথেভনিন, আর শর্ট করে দিয়ে একটা ভ্যালু নেবেন, শর্ট করে ভ্যালু নেবেন কারেন্টের, এটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। ভিথেভনিন কে আইএসসি দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবেন, আরথেভনিন পেয়ে যাবেন। তারপরে নতুন করে একটা সার্কিট বানাবেন, তাই না? এরকম ছিল না কাজগুলো? Yes, sir. তো এখন আপনার এই জিনিসটা যে পাইলেন, এই জিনিসটা কিভাবে পেলেন? একবার ওপেন করে দিচ্ছি, একবার শর্ট করে দিচ্ছি, একটু বুঝছেন কথাটা কি বলতেছি? এই জিনিসটা কিভাবে পাইলাম? একবার ওপেন করে দিচ্ছি, একবার শর্ট করে দিচ্ছি, তারপরে ভ্যালু নিচ্ছি, এইভাবে পেয়েছি না? Yes, sir. কেউ যদি আবার ভাবেন যে আমি হচ্ছে গিয়ে এইভাবে এতবার করে ভ্যালু নিব না, আমি কি করব?
আমি করতে চাচ্ছি এটা, যে এই সার্কিটটা দেওয়া আছে এটা আমি থিওরিটিক্যালি সলভ করবো। থিওরিটিক্যালি সলভ করলে এটার থেকে VThevenin আর RThevenin পাওয়া যায় না? ইয়েস স্যার। থিওরিটিক্যালি সলভ করলে যে ভ্যালুগুলো আসলো ওই ভ্যালুটা আমি এখানে বসাই দিলাম। তারপরে আমি মান নিয়ে দেখালাম যে এখন আসলে VL আর IL এর যে মানটা এটা সেম থাকে। ঠিক আছে, ভেরি গুড, ওকে। আপনি আপনার ভেরিফাই করতে পারলেই হলো, নট নেসেসারিলি আপনাকে আমি যেইভাবে দেখা দিলাম এক্স্যাক্টলি ওইভাবেই ভেরিফাই করলাম। আপনি যদি থিওরিটিক্যালি করে মানে এই ভ্যালুগুলো প্র্যাকটিক্যালি বের না করে থিওরিটিক্যালি বের করতে পারেন, তারপরে বসাই দিয়ে ভ্যালু সেম দেখাতে পারেন, ভেরি গুড, ওকে, কোনো সমস্যা নেই, করতে পারবেন, আপনার ফ্রিডম। মানে স্যার আমরা ক্যালকুলেশন করতে পারবো, যেটা হচ্ছে ইয়েতে করি, ল্যাব রিপোর্টে। হ্যাঁ, আমি ল্যাব রিপোর্টের ক্যালকুলেশনটা তো ম্যান্ডেটরি ছিল যে আপনারা করে প্র্যাকটিক্যালিও করতেন আবার হ্যান্ড ক্যালকুলেশনও করতেন, দুইটা মিলাইতেন। বাট এখন আমি দুইটা আলাদা আলাদা করে মিলানোর জন্য বলছি না, এখন বলছি যে কোনো একটা করে যদি আপনি ভ্যালু বের করতে পারেন তাহলেও হবে। ওকে স্যার। ল্যাব রিপোর্টে করার সময় কি করতেন? ল্যাব রিপোর্টে করার সময় যে এইভাবে করতেন না, দেখাই আমি একবার। এই যে ল্যাব রিপোর্টে করার সময় এটা হচ্ছে অরিজিনাল সার্কিট ছিল। শুধু স্যার সার্কিটে হ্যাঁ, সার্কিটে মানে প্রোটিয়াসে পুরোটা। ভ্যালুগুলো বের করতেন। এই যে এটা হচ্ছে ভি ওপেন সার্কিটের ভ্যালু, এটা হচ্ছে আই শর্ট সার্কিটের ভ্যালু। তারপরে এই দুইটাকে ভাগ করে আমি RThevenin পাই, পরে ওইটাকে বসাই দিই। এইভাবে করতাম না? এটা তো প্রোটিয়াসে করা। ইয়েস স্যার। প্রোটিয়াসে করার সাথে সাথে এটাকে আবার হ্যান্ড ক্যালকুলেশন করে ভেরিফাই করতেন। তা আমি যেটা বললাম যে আপনার ল্যাব টেস্টের জন্য আপনার কোনো ভেরিফাই মানে আপনার নিজের যেই কাজ করছেন ওই কাজের ওই ভেরিফাই করা লাগবে না। যেটা আপনি প্রোটিয়াসের মানে ল্যাব টেস্টে ল্যাব রিপোর্টে আপনি এই কাজটা করতেন যে ভোল্ট মিটার যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটাকেও ভেরিফাই করতেন, এমিটারের যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটাকেও ভেরিফাই করতেন। এইগুলো আপনার ল্যাব টেস্টে বসে বসে ভেরিফাই করা লাগবে না, যে কোনো একভাবে বের করতে পারলেই হয়েছে। আপনার জাস্ট মেইন ফোকাস থাকবে এই ডাটা টেবিলটাকে ঠিকমতো বানানো বা এই ডাটা টেবিল দিয়ে থিওরামটা ভেরিফাই করা, বা ডাটা টেবিলের মধ্যে যে ভ্যালুগুলো আসছে ওই ভ্যালুগুলো আপনার ল্যাব টেস্টে বসে বসে ভেরিফাই করা লাগবে না। আমি কি বুঝাতে পারছি আমি কি বলছি? ইয়েস স্যার। একজন বলেন তো কি বলছি। মানে স্যার হচ্ছে আমরা যখন ল্যাব টেস্ট দিব তখন সিমুলেশন সার্কিটে যে ভ্যালুগুলো আসবে ওগুলো হচ্ছে ডাটা টেবিলে যদি ইনপুট করি তাহলে আর সেগুলো হচ্ছে আমার আলাদা করে ক্যালকুলেশন করে দেখাইতে হবে না, যদি আমরা প্রত্যেকটা সার্কিটে আলাদা আলাদা করে স্ন্যাপ নিই। হ্যাঁ, ঠিক বলছেন। আর যদি হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ওইটা আবার ভেরিফাই করা লাগবে না, টেবিলটা। হ্যাঁ, যদি হ্যান্ড ক্যালকুলেশন করেন তখন হ্যান্ড ক্যালকুলেশন করে ওই যে হ্যান্ড ক্যালকুলেশনটা করছেন ওই রেজাল্টটা দেখাবেন, বাট তখন আবার ওইটাকে আবার প্রোটিয়াস দিয়ে ভেরিফাই করা লাগবে না যে প্রোটিয়াসে নিলেও ওইটাই আসতো, যে কোনো একভাবে করবেন। আচ্ছা স্যার, তাহলে আমরা যদি প্রোটিয়াস দিয়ে করি তাহলে শুধু আমরা টেবিল দুইটা এঁকে দিলে হবে? টেবিল দুইটা তো আঁকবেন, টেবিল দিয়ে হচ্ছে থিওরেমটা ভেরিফাই করবেন এবং টেবিলের যে ডেটাগুলো নিছেন ওই ডেটাগুলোকে সাপোর্ট করার জন্য ওই কারেসপন্ডিং ছবিগুলো দিবেন, সার্কিটের স্ন্যাপগুলো দিবেন। স্টেপ গুলা নিয়ে তারপরে ওইটার সাথে ওই যে টেবিল গুলা অ্যাড করে দিলেই হবে। হ্যাঁ, আমি যে ফার্স্ট স্টেপটা যে সুপারপজিশনটা কিভাবে দেখালাম, একটা করে টেবিল বানানো শুরু করবেন। এই যে একটা করে আপনি হাতে বা ডক্সেল একটা টেবিল বানানো শুরু করবেন আর টেবিলের ভ্যালুগুলো বসানো শুরু করবেন। যখন একটা করে ভ্যালু বসাবেন তখন ওই ভ্যালুগুলা কোথা থেকে পাইলেন ওই স্ন্যাপগুলা পেস্ট করা শুরু করবেন। তো তাহলে দেখবেন একসাথে সব কাজ হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছেন? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন পর্যন্ত কোনো কনফিউশন আছে কোনো কিছু নিয়ে? নো স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখি আমি আমি কোশ্চেনটা দেখা খুইলেই আপনাদের হচ্ছে কথা বলতেছি, মানে কিভাবে আসবেন এটা দেখতে বলতেছি। দাঁড়ান। আচ্ছা ধরেন একজন আচ্ছা এখন ধরেন একটা নোডের মধ্যে কেভিএল বা কেসিএল ভেরিফাই করতে বললাম, ধরেন এরকম একটা সার্কিট। ধরেন এটা আপনার একটা এরকম একটা জিনিস, ঠিক আছে? তাহলে দেখেন এই সার্কিটটার মধ্যে একই সাথে কেভিএল কেসিএল দুইটাই অ্যাপ্লাই করা যাবে, মানে দুইটাই ভেরিফাই করা যাবে না? যদি আমি বলি হচ্ছে এই নোডে কেসিএল ভেরিফাই করো এবং এই দুইটা লুপের মধ্যে কেভিএল ভেরিফাই করো, করা যাবে? তাহলে কিভাবে করব? আমি চলে যাই কেভিএল এর টেবিল কোথায় আছে, এটা হচ্ছে আমার কেভিএল এর টেবিল। তো কেভিএল এর টেবিল যদি বের করতে দেই মোস্ট প্রবাবলি হচ্ছে গিয়ে কেভিএল আমরা দুইটা করছিলাম না, একটা হচ্ছে ভোল্টেজও বের করছিলাম রেজিস্ট্যান্সও বের করছিলাম, রেজিস্ট্যান্স হয়তো বের করতে দিব না, যাই হোক দিলে তো দিলাম, হয় না দিব। তো তাহলে এই জিনিসটা কিভাবে করতে পারবো বলেন তো? টেবিলটা যদি করতে চাই, ধরেন এটার নাম আমি ভিএস, এটার নাম R1, এটার নাম R2।
আর এই কারেন্টটার নাম দিলাম I1, এটার নাম I2, এটার নাম I3। তাহলে বলেন তো কেভিএল কিভাবে ভেরিফাই করব? আমি ভিএস এর ভ্যালু নিলাম টেবিলে, তারপর কি করব, VR1 এর ভ্যালু নিলাম, VR2 এর ভ্যালু নিলাম, তারপর কি করব, VR1 প্লাস VR2 দুইটার যোগফল নিলাম, এটা ভ্যালু বসাইলাম, এটা ভ্যালু বসাইলাম, এটা ভ্যালু বসাইলাম, এটা ভ্যালু যোগ করলাম। এই দুটো যদি ম্যাচ করতে পারে তাহলে বলতে পারবো না যে কেভিএল ভেরিফাইড। ইয়েস স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, এটা বুঝতে পারলেন। আর পাশাপাশি এই যে এইটার জন্য একটা স্ন্যাপ লাগবে, এটার জন্য স্ন্যাপ লাগবে, আর এইটার জন্য একটা স্ন্যাপ লাগবে, ঠিক আছে? আসলে তিনটা তো স্ন্যাপ লাগবে না, একটা যদি স্ন্যাপ নেই তাহলে একটা স্ন্যাপের মধ্যে তিনটা ভ্যালু শো করবে না একসাথে। আর একটা Yes, একটা sir. স্ন্যাপ নিলেই তো হয়ে যাবে। হ্যাঁ, একটা স্ন্যাপ নিলেই হয়ে যাবে, ঠিক আছে? ওই তো বুঝতে পারছেন তো, মানে এইখানে ভ্যালু গুলা যাতে হচ্ছে কি আকাশ থেকে না পড়ে, এইগুলো জানি আপনার স্ক্রিপ্টের মধ্যে থাকে যে এই ভ্যালু গুলো আসলে কোথা থেকে নিচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, Yes, sir. Yes, তাহলে sir. এটা করতে পারলাম। এখন কেসিএল কিভাবে করবো বলেন তো? I1 বের করব, I2 বের করব, দুইটা যোগ করব, I1 প্লাস I2, আর হচ্ছে গিয়ে এই পাশে একটা I বের করব। তাহলে এই ভ্যালু, এই ভ্যালু, এই ভ্যালু তিনটা বের করব, দুজনে যোগ করব, তারপরে এইটা এটা মিলায় দেখবো, আর প্লাস একটা স্ন্যাপ থাকবে, তাই না? ওই একটা স্ন্যাপের মধ্যে কারেন্ট রেটিং গুলো থাকবে। বুঝতে পারতেছেন? আচ্ছা, আপনারা কি তাহলে মোটামুটি একটা বুঝতে পারতেছেন যে মানে আসলে আমি স্ক্রিপ্টে কি চাচ্ছি বা ডক ফাইলটা কি চাচ্ছি? আচ্ছা স্যার, এই যে Yes, কেসিএল এ I1 সমান I2 প্লাস I3 এটা প্রুভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেসিএল আমি এটা বলে দিব না যে আপনাকে কি প্রুফ করা লাগবে, আপনাকে হয়তো থিওরামটার নাম বলে দিব বা একটা হিন্টস বলে দিব যে ওই থিওরামটা প্রুফ করা লাগবে, তখন আপনি এই জিনিসটা প্রুফ করবেন ডাটা টেবিল থেকে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটাও বুঝে ফেললাম, ঠিক আছে? এখন দেখেন, স্যার আমরা কি অ্যানসার স্ক্রিপ্ট সব ডক ফাইলে সাবমিট করব? হ্যাঁ এটা দেখা দিচ্ছি, ডক ফাইল বানাবেন, পরে হচ্ছে ডক ফাইলটাকে পিডিএফ করবেন, পিডিএফটা সাবমিট করবেন, কারণ ডক ফাইল অনেক সময় করাপ্টেড হয়ে যায়, ওইটাও দেখাই দেবো পিডিএফ কিভাবে করা যাবে। টেবিলটাও তো তাহলে ডক ফাইলে রাখতে হবে। এটাই বললাম যে টেবিলটা যদি আপনার ডক ফাইল আঁকতে ইচ্ছা না করে, আপনার মনে হয় যে ডক ফাইলের থেকে খাতায় আঁকলে আপনি ভালো সুবিধা করতে পারতেন, আপনি খাতায় এঁকে খাতায় ছবি তুলে ওই ছবিটা ডক ফাইলে পেস্ট করতে পারেন, এটা আপনার ফ্রিডম দিচ্ছি আমি। বুঝতে পারছেন? জি স্যার। আপনারা হচ্ছে গিয়ে যে সিটি পরীক্ষা বা কিছু যেগুলো দেন ওগুলো কি করেন, খাতায় লিখে ওইগুলা ছবি তুলেন না, পিডিএফ করেন যে? Yes, sir. ইয়েস স্যার, ওগুলো স্ক্যান করে পিডিএফ করে হ্যাঁ পিডিএফ, বাট এখন তো স্ক্যান করে ডাইরেক্ট পিডিএফ করতে পারবেন না, কারণ আপনার স্ক্যানও লাগবে, আবার ডক ফাইলে যে কিছু যে লেখা টেখা আছে এইগুলোও লাগবে, তখন দুইটা একসাথে কিভাবে করবেন? মোবাইলে ছবি তুলে ওই ছবিটা পিসিতে নিয়ে পিসি থেকে ওই ছবিটা আবার এই ডক ফাইলে পেস্ট করবেন, তারপরে সবকিছু মিলে আপনার অ্যান্সার স্ক্রিপ্ট হবে জাস্ট একটা ডক ফাইল, ওই একটা ডক ফাইলটাকে পিডিএফ করে পাঠাবেন, মানে আপনার Okay, sir. সবার নামের করেসপন্ডিং এ সবার হচ্ছে একটা স্ক্রিপ্ট হবে জাস্ট, আর কিছু না, একটা ফাইনাল স্ক্রিপ্ট, ঠিক ওকে আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন তো এখন দেখেন এইখানে ওই যখন পড়ানো শুরু করছিলাম, পড়ানোর আগে হচ্ছে গিয়ে কিছু কথাবার্তা বলছিলাম। পাঠালে হবে না? আচ্ছা যেটা বললাম যে ডক ফাইল গুলো অনেক সময় আসলে করাপ্টেড হয়ে যায়, তখন ধরেন ছবি দিচ্ছেন কিছু, তো ছবি মিসিং হয়ে গেছে, তখন তো ধরেন আপনার জন্যই রিস্কি হয়ে যায়, এই জন্য বলছিলাম পিডিএফ করে পাঠাই। পিডিএফ হচ্ছে আপনার কাছে যেটা শো করবে, আমার কাছে যেটা আসবে ওইটা একই জিনিস শো করবে, বাট ডক ফাইল হয়তো বা আপনার কাছে যেটা শো করলো আমার হয়তো বা ওয়ার্ডের ভার্সন আলাদা, তো আমার কাছে হয়তো অন্যভাবে শো করবে, এইগুলো কিছু করাপ্টেড হওয়ার চান্স থাকে ডক ফাইল। বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন তো স্যার ডকুমেন্ট কি মানে স্ক্যান করা লাগবে? বুঝিনি এই কথাটা। স্ক্যান করা লাগবে ওয়ার্ড কোনটা, ছবি? মানে ওই যে মানে ওয়ার্ড ডকুমেন্ট যেটা, সেটা কি স্ক্যান করতে হবে? মানে ওয়ার্ড থেকে পিডিএফ কিভাবে করবেন? হ্যাঁ হ্যাঁ, মানে পিডিএফ তো করবো, ওইটা মানে করার আগে কি ওই ডকুমেন্ট ফাইলটা স্ক্যান করে নিতে হবে? আচ্ছা আমি দেখাই দিচ্ছি ওয়ার্ড থেকে কিভাবে পিডিএফ করে, এটা দেখাই দিচ্ছি আমি। তখন যদি কনফিউশন থাকে আরেকবার কোশ্চেন করুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখি যেটা বললাম যে এই যে আমি আপনাকে এখন সুন্দর করে সহজ করে বলে দিচ্ছি যে একটা সার্কিট দিলাম, সার্কিটে সুপারপোজিশন থিওরাম অ্যাপ্লাই করো, সুপারপোজিশন থিওরামটা ভেরিফাই করো, অথবা একটা সার্কিট দিলাম, সার্কিটে কেভিএলটা ভেরিফাই করো। তো কোশ্চেনে আপনাকে হয়তো বা এইভাবে বলে দিব না ডাইরেক্ট, অন্য কোনো হিন্টস দিয়ে দিব। ওই হিন্টসটা কেমন? ধরেন এখানে যে দুইটা লাইন লেখা আছে, Kirchhoff's first law is based on the law of conservation of charge, অথবা Kirchhoff's second law is based on the principle of conservation of energy। আপনাকে হয়তো বা বলে দিলাম
যে এমন একটা ল ভেরিফাই করো যেটা হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি কে সাপোর্ট করে। তাহলে আমি কি বুঝাচ্ছি? KCL কেভিএল। চার্জ মানে কেসিএল, কারণ কি বলে আই ইকুয়াল টু কিউ বাই টি না, চার্জের সাথে আই এর সম্পর্ক আর এনার্জির সাথে ভোল্টেজের সম্পর্ক। মনে রেখেন ফিজিক্স এর কনসেপ্ট। আই ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি, কিউ হচ্ছে চার্জ, আই হচ্ছে কারেন্ট। এই জন্য চার্জের সাথে হচ্ছে কেসিএল এর সম্পর্ক আর এনার্জির সাথে ভোল্টেজের বা কেভিএল এর সম্পর্ক। তো আপনাকে হয়তো ডাইরেক্ট বলে দিলাম না যে কেভিএল ভেরিফাই করেন, আপনাকে কি বললাম যে এমন একটা থিওরাম ভেরিফাই করেন যেই থিওরামটা বেসড অন প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। পারবেন? কঠিন কিছু না, সহজ, মানে যা Yes, sir. পড়েছে তার উপরই। তো ধরেন হচ্ছে কেসিএল কে বলতে পারবো কি কনজারভেশন অফ চার্জ ল ফলো করে, কেভিএল কে বলতে পারবো কনজারভেশন অফ এনার্জি ল ফলো করে। তো ধরেন তারপর এরকম বললাম যে এরকম একটা থিওরাম ভেরিফাই করো যেটা হচ্ছে ল অফ অ্যাডিটিভিটি আর ল অফ হোমোজেনিটি ফলো করে। এটা কোনটা হবে বলেন তো? সুপারপজিশন। সুপারপজিশন, ভেরি গুড। তারপর বললাম এমন একটা থিওরাম ফলো অ্যাপ্লাই করো যেটা হচ্ছে নাকি যে এমন একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ফলো করে যেই ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য এলিমেন্ট গুলো হওয়া লাগবে প্যাসিভ, বাইল্যাটারাল এবং লিনিয়ার। তাহলে বলেন এটা কোনটা বুঝাইছি? থিবনি। থিবনি। এই তো বুঝতে পারতেছেন তো। তো আমি যেটা বললাম ডাইরেক্ট হয়তো বা বলে দিব না, বা এরকম কোনো ক্লু দিয়ে দিব, ওই ক্লুটা দেখে বোঝা লাগবে যে আপনি আসলে কোনটা চাইছেন। ঠিক আছে? Yes, sir. আচ্ছা ঠিক আছে, এখন বলেন যে এই যে চারটা পড়লাম, চারটার মধ্যে সব কোনটা করতে সবচেয়ে বেশি সময় লাগে, বা কোনগুলা করতে সবচেয়ে বেশি সময় লাগে? চারটা পাঁচটা যে পড়লাম থিওরাম। The last and দুইটা, I guess. হ্যাঁ, লাস্টের দুইটা। এখন বলেন। থিবনি বেশি হ্যাঁ সময় ঠিকই লাগে। বলছেন, থিবনিনে বেশি সময় লাগে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে হচ্ছে যে আপনাদের তো কপি টপি করাগুলো আগের দিন শেখানো হয়েছিল, সার্কিট কপি করলে কিভাবে একটু হয়তো বা হেল্প হয়। আচ্ছা ঠিক আছে, এখন স্যার বলেন। থিবনি নিয়ে বলেন। স্যার আমার একটু সমস্যা হয়েছিল স্যার। বলেন। স্যার আমি ওই যে থিবনি নিয়ে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে, ল্যাব রিপোর্ট দিয়েছিলেন, ওইটা স্যার আরো 3-4 দিন আগে করে সাবমিট করছিলাম, কিন্তু ওইটাতে একটু ভুল হয়েছিল, পরে খেয়াল করছি। আচ্ছা তো আপনি পরে যদি পরে ওইটা এডিট করে হুম। কালকে রাতে আরেকবার ঠিক করে ওইটা পিডিএফ করে আবার জমা দিছি কালকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, লেট সাবমিট এখন কনসিডার করব, মানে কাউন্ট করবো না, সমস্যা নেই, মানে ওইটার জন্য কোনো নাম্বার ডিডাক্ট করবো না। না ঠিক স্যার, আছে, আমার ওইটা না, আমার হলো স্যার আগের পিডিএফটা কাউন্ট না করে এখনকারটাই কাউন্ট করা হবে তো। তাহলে আপনি এক কাজ করেন যে আগের পিডিএফটা আপনি হচ্ছে কি আনসাবমিট করে দিন, ওইটা জাস্ট নতুনটা আনসাবমিট রাখেন। করেছি, নতুনটাই আছে এখন। হ্যাঁ নতুনটা আসলে তাহলে তো সমস্যা নেই, যে আপনার নামে রেজিস্টারে একটা পিডিএফ আছে, তো আমরা ওইটাই কাউন্ট করবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম সুপারপজিশন আর থিভনিন এগুলো করতে বেশি টাইম লাগে। এখন বলেন তো আপনাকে যদি অবজারভেশন একটা দেই বাট সার্কিটটা একটু উল্টাপাল্টা দেই, বলেন তো হায়েস্ট কতক্ষণ লাগতে পারে আপনারা এইটা ভেরিফাই করে ধরেন এরকম পরীক্ষার জন্য দেখাইতে, মানে স্ন্যাপ নেবেন, ডেটা টেবিল বানাবেন, সবকিছু করবেন, কতক্ষণ লাগতে পারে হায়েস্ট? এটা বলেন আমাকে। স্যার 1 ঘন্টা। স্যার 1 ঘন্টা বেশি লাগবে। 1 ঘন্টা আর কেন ওইটা লাগবে, কি বলেন? স্যার ওইটা আসলে একটা কঠিন, যে এখন যদি দিবেন তাহলে আমরা করতে যতক্ষণ লাগে তাহলে করলে বোঝা যাবে যে আসলে কতক্ষণ ধরেন লাগে। থেকে যে এই সার্কিটটা দিছি আমি একটু আগে, ওই সার্কিট ছিল আমার। এই যে ধরেন এই বাম পাশের এই সার্কিটটা দিছি, ঠিক আছে, এই লোডটাকে হয়তো বা এই সার্কিটটা দিলাম থিভনিন থিওরামের জন্য। এখন বলেন এটা করতে কতক্ষণ লাগবে? স্যার এটা তো সার্কিটের উপর ডিপেন্ড করে, সার্কিট যদি হ্যাঁ অনেক জটিল আসে তখন তো বেশি টাইম লাগবেই। হ্যাঁ বুঝতে পারছি, ধরেন আপনাকে এই সার্কিটটা দিলাম, এটা কতক্ষণ লাগবে এটা বলেন? স্যার 40 মিনিট লাগবে স্যার। আমার তো মনে হয় এটা হচ্ছে কি হায়েস্ট 20 মিনিট লাগবে। 20 মিনিটের বেশি কেন লাগবে আমার একটু বুঝান। এটা ইজি স্যার। হ্যাঁ এরকম টাইপের সার্কিট যদি থাকে আপনার তো হচ্ছে গিয়ে বড় দিয়ে আপনার মাথা নষ্ট করার কোনো ইচ্ছা আমার নাই। আমার এনশিওর করা লাগবে যে আপনি জিনিসটা শিখছেন, এটা এনশিওর করতে পারলেই না, আর কিছু লাগবে না আমার। এখন আপনারা আবার জিজ্ঞেস করি এই সার্কিটটা যদি দেওয়া থাকে এইটার থেভনিনটা ভেরিফাই করতে কতক্ষণ লাগবে আপনার? চিন্তা করে বলেন, মানে এমনি শয়তানি করার জন্য বলেন, এমনি চিন্তা করে বলেন কতক্ষণ লাগতে পারে আসলে প্র্যাকটিক্যালি। ভেরিফাই করতে সময় কম লাগবে, বাট এগুলো স্ন্যাপ নিয়ে আবার হ্যাঁ স্ন্যাপ নিয়ে edit করতে সবকিছু একটু টাইম লাগবে। সবকিছু মিলে কমপ্লিট করতে 30 কতক্ষণ লাগবে? মিনিটে হয়ে যাবে স্যার। হ্যাঁ 30 মিনিট কিন্তু খুব বাড়ায় বলছেন, এর বেশি কি কখনো লাগার 30 কথা? মিনিটে 30 মিনিটের বেশি লাগবে না আর কি।
30 মিনিটের বেশি কিন্তু লাগার কথা না, 30 মিনিট কিন্তু 25 মিনিট ম্যাক্সিমাম। স্যার হায়েস্ট টাইম করতেছে। হ্যাঁ, আমার হিসাবে এটা 20 মিনিট লাগার কথা, আপনাদের হিসাবে আমি বুঝলাম আপনারা নতুন করছেন বা হচ্ছে গিয়ে পরীক্ষার সময় একটা টেনশন কাজ করে, ধরলাম 30 মিনিট, এর বেশি লাগার কথা না। আচ্ছা ঠিক আছে, এখন এই সার্কিটটার মধ্যে যদি কেভিএল ভেরিফাই করতে দেই, বলেন কতক্ষণ লাগতে পারে হাইস্ট? রেকর্ডিং লেখা আসছে না, আমি তো স্ক্রিন শেয়ার দেই, আমি দেখতে এটা কি পাচ্ছি না। 5-7 মিনিটের বেশি লাগার কথা? 5 মিনিট ধরেন হচ্ছে সার্কিট করার জন্য দিলাম, আর সবকিছু মিলায় ধরেন 10 মিনিট, 10 রেকর্ডিং মিনিটের লেখা বেশি আসছে কিটা না? লাগার কথা? নো স্যার। মানে আমি কি ইলজিক্যাল কিছু বলতেছি তাহলে আমাকে বললেন, আমি কিন্তু মার্ক মানে টাইম এখনো বসাই নাই পরীক্ষার মধ্যে, আপনাদের কাছ থেকে রেসপন্স নিয়ে আমি টাইমটা বসাবো। আমি যদি ইলজিক্যাল কিছু বলি তাহলে আমাকে বললেন যে এটা হয়তো বা আমি স্যার ভুল বলছি। অ্যাকচুয়ালি বলো। সমস্যা হচ্ছে আমরা ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছি তো আমাদের কোয়েশ্চেনটা পড়তে বুঝতে একটু টাইম লাগে, হ্যাঁ। দেন ওটাকে অ্যাপ্লাই করতেও টাইম লাগে, এই জন্য হচ্ছে আমরা একটু বেশি বেশি এই টাইম জিনিসটা আমরা করছি। কনসিডার করার চেষ্টা করবো। হ্যাঁ, যদি একটু মানে টাইম বাড়িয়ে দেওয়া হয় খুব ভালো। বুঝি নাই কথাটা। তো ফার্স্ট মানে পরীক্ষায় একটু টাইমটা বাড়িয়ে দিলে খুব হ্যাঁ ভালো হ্যাঁ, হয়। এই জিনিসটা আমরা চেষ্টা করবো যে আপনাদের যেভাবে সুবিধা হয় বা যেটুকু টাইম দিলে আপনারা কমপ্লিট করতে পারেন ওই রকম টাইমটাই দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা দেখেন, এখন এই যে এই সার্কিটটা দেখাচ্ছি, এই সার্কিটটার মধ্যে এই সার্কিটটা স্ন্যাপ ঠিক আছে। দেখেন এই সার্কিটটা দিয়ে তো থেভেনিন করাই যায় তাই না, মানে এই লোডটাকে যদি ভেরি করি। ইয়েস স্যার। হ্যাঁ, এই সার্কিটটার মধ্যে কি চাইলে যদি আমি বলি যে এই রেজিস্টার আর এই রেজিস্টারে সুপারপজিশন অ্যাপ্লাই করতে, এটাও কি করা যাবে না? তখন লোডটা থাকবে, সার্কিটটা হবে পুরোটুকু এরকম, জাস্ট আমি বললাম এই রেজিস্টার আর এই রেজিস্টারে সুপারপজিশন অ্যাপ্লাই করতে, করা যাবে? ইয়েস স্যার। করা যাবে। করা যাবে। তারপরে যদি আমি বলি এই লুপটার মধ্যে আর এই টোটাল লুপটার মধ্যে কেভিএল অ্যাপ্লাই করতে, করা যাবে? ইয়েস স্যার। একটা লুপ হবে এইটা, এইটা 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 এটা মিলে একটা লুপ, আরেকটা লুপ হবে এই যে এইটা 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 মিলে একটা লুপ হবে। তাহলে প্রথম লুপের জন্য ইকুয়েশনটা কি হবে? এই ভোল্টেজটা ইকুয়াল টু এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ। ইয়েস স্যার। আর আরেকটা লুপের জন্য ইকুয়েশনটা কেমন হবে বলেন তো? এই ভোল্টেজটা ইকুয়াল টু এইটা প্লাস এইটা প্লাস এইটা, এটা দেখাইতে পারলে তো কেভিএল ভেরিফাইড তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, খুব ভালো কথা, ঠিক আছে। এখন যদি আপনাকে বলি যে এইখানে একটা নোড নাম দিলাম, এই নোডটার নাম হচ্ছে এ নোড, সরি এই নোডের মধ্যে কেসিএল ভেরিফাই করতে, করা যাবে? ইয়েস স্যার। তখন তাহলে ইকুয়েশনটা কি হবে? এই কারেন্ট ইকুয়াল টু এই কারেন্ট প্লাস এই দিকের যে কারেন্টটা এইটা প্লাস মানে এই যে আর কি এই কারেন্টটা প্লাস এই কারেন্টটা, ধরেন এইটার নাম হচ্ছে I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3, এটা হচ্ছে I4। তাহলে কি আমি যদি বলি I1 ইকুয়াল টু I2 প্লাস I3 প্লাস I4, তাহলে কেসিএলটা ভেরিফাইড এই নোডে, বুঝলে? ইয়েস স্যার। তাহলে আমার I1 ইকুয়ালটা আবার কিন্তু ভাইবেন না যে শুধু হচ্ছে কি I3 ইকুয়াল হইলেই হয়ে যাবে, এটাও কিন্তু কনসিডার করা লাগবে তাই না? কারণ এই কারেন্টটা এসে আবার এখানে দুইটা পোর্শনে ভাগ হয়, এরকম না ব্যাপারটা? ইয়েস ইয়েস স্যার। আমি কি বুঝাতে পারছি কি বলছি? মানে এইটা আবার ভাইবেন না যে এই I1 ইকুয়াল টু এইটা প্লাস এই কারেন্ট সোর্স করলেই হয়ে যাবে, তা করলে কিন্তু হবে না। এই যে ব্রাঞ্চটা আসছে এই ব্রাঞ্চের কারেন্টটা হিসাব করা লাগবে তাই না? ইয়েস স্যার। তাহলে আমার কি হবে? I1 ইকুয়াল টু হবে এইটার মধ্যে এক কারেন্ট প্লাস এই কারেন্ট প্লাস এই কারেন্ট। তাহলে এই জিনিসটা আসলে কিভাবে ভেরিফাই করবো বলেন তো? মানে ধরেন প্রোটিয়াসে ভেরিফাই করছি, তখন কিভাবে করবো? অ্যামিটার গুলো বসাই দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, অ্যামিটার বসাবো। অ্যামিটার গুলো কই বসাবো দেখেন তো? এইখানে একটা অ্যামিটার বসাবো, এইখানে একটা অ্যামিটার বসাবো, এইখানে তো বসানো লাগবে না তাই না? না, এটা তো ডাইরেক্ট মান দিতেছে। আর এইখানে একটা অ্যামিটার বসাবো। তাহলে দেখেন এই অ্যামিটারটা রিডিং ইকুয়াল টু যদি এইটা প্লাস এইটা প্লাস এইটা রিডিং এর সমান হয়, এইটা এইটা এইটা, তাহলে কি আমি বলতে পারবো না যে কেসিএলটা এই নোডের জন্য ভেরিফাইড? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে দেখেন একটা সার্কিট দিয়ে আমি কিন্তু সারা দুনিয়ার সব থিওরাম একসাথে অ্যাপ্লাই করে ফেলতে পারি তাই না? ইয়েস স্যার। তো এরকম কোশ্চেন আসার চান্স আছে, বাট অবশ্যই আমি এমন
দিব না যে 4টা থিওরি আমি আপনাকে অ্যাপ্লাই করতে বলবো। এই জায়গায় এমন ভাবে আপনার জন্য কোশ্চেনটা সেট করা হবে যেন ওই টাইমের মধ্যে আপনি আসলে করে সাবমিট করতে পারেন। এখন বলেন, ধরেন একটা বড় দিলাম একটা ছোট দিলাম, বড় বলতে বুঝাচ্ছি সুপারপোজিশন থেমনি, আর ছোট বলতে বুঝাচ্ছি কেপিএল কেসিএল। তো ধরেন একটা বড় প্রমাণ করতে দিলাম একটা ছোট প্রমাণ করতে দিলাম, দুইটা মিলা সবকিছু করে একটা পিডিএফ বানায় সাবমিট করতে কতক্ষণ লাগতে পারে হাইস্ট? 2 ঘন্টা। স্যার 1 আওয়ার। স্যার 1 ঘন্টা। 1 ঘন্টা, হ্যাঁ ঠিক বলছেন, 1 ঘন্টা, 2 ঘন্টা না। 2 ঘন্টা দিলে 4টাই দিতে হবে। 1 হ্যাঁ ঘন্টা ঠিক আছে স্যার। হ্যাঁ, এখন মানে সিরিয়াসলি বলেন, মানে লজিক্যালি চিন্তা করে বলেন, আসলে কি 1 ঘন্টা কি এনাফ না? স্যার 1 ঘন্টা 15 মিনিট দিন। 1 ঘন্টা 15 মিনিট দিব? আচ্ছা ওইটা পরের কনসিডারেশন। বলেন 1 ঘন্টা কি লজিক্যাল নাকি এটা বলেন। আর স্যার 1 ঘন্টা দিয়ে যদি একেবারে কারো কোনো অসুবিধা হয় তাহলে নাহলে 5 মিনিট পরে সময় ঠিক দেওয়া আছে, হবে। হ্যাঁ এইগুলো আমরা চিন্তা করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে গিয়ে ডক ফাইলটা কিভাবে করা লাগবে এটা, হ্যাঁ বলেন। আচ্ছা কিছু স্যার 1 ঘন্টা লজিক্যাল স্যার, কিন্তু আমাদের ফার্স্ট টাইম তো স্যার, আমাদেরকে একটু মানে বেশি সময় দিন। হ্যাঁ এই জিনিসটা আমরা কনসিডার করার চেষ্টা করবো, সমস্যা নেই। আচ্ছা তো ডক ফাইলটা কিভাবে সাজানো লাগে, আপনাদের মেইন স্ক্রিপ্ট কিন্তু আমি কিন্তু ফাইনালি আপনার বাসায় বাসায় গিয়ে বা আপনার স্ক্রিন শেয়ার করে টেস্ট কিছু দেখবো না। আমি কি পাবো, আমি জাস্ট আপনার ডক ফাইলটা পাবো। ওই ডক ফাইল দেখে আমার বোঝা লাগবে যে আপনি পরীক্ষা কেমন দিচ্ছেন। তো ডক ফাইলটা একটু সুন্দর করে সাবমিট করবেন। ডক ফাইল কিভাবে সাজাবেন এটা তো বুঝতে পারছেন তাই না? প্লাস যদি কোনো কমেন্ট করা লাগে বা কিছু লেখা লাগবে বা কোনো ডিসকাশন লেখা লাগে, আপনার মনে হইলো যে এটা হচ্ছে কি শুধু জাস্ট ছবি দেখায় আপনি ঠিক মতো আপনার মনের ভাব প্রকাশ করতে পারতেছেন না, 2 লাইন লিখলে ভালো লাগতো, তো ডক ফাইল একটু লিখে দিলেন, সমস্যা কি? ঠিক আছে স্যার যে ক্ষেত্রে ওই টেবিলের প্রবলেম মানে একটু মানে নাম্বারের প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে টেবিলের পরে কি লিখলে ভালো হয় না নাকি গ্রাফগুলোর পরে লিখবো? এটা তো বললাম, এটা হচ্ছে কি আপনার ইচ্ছা যে আপনার স্ক্রিপ্টটা কিভাবে লিখলে সুন্দর হবে এটা আপনি এনশিওর করবেন। মানে আমি যাতে আপনার স্ক্রিপ্টটা দেখে প্লিজ হই, যে আমার ভালো লাগে, যে আমি এই জিনিসটা পড়াইছি আপনারা বুঝতে পারছেন এটা, ঠিক আছে? স্যার এরকম ডক ফাইলের স্যার এক্সাম্পল দেওয়া যাবে? তাহলে দেখলে আমরা বুঝতে পারবো স্যার। মানে একদম পুরা খাতার এক্সাম্পল দেবো? হ্যাঁ স্যার। ল্যাব রিপোর্ট, আচ্ছা ভালো কথা বলছেন, দেখি আমার কাছে পাওয়া যায় না। Second. Recording stopped. Recording in progress. আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? একটা ডক ফাইল ওপেন করেছি। ইয়েস স্যার। এইটা হচ্ছে আমার আরেকটা ল্যাবের একটা ল্যাব টেস্টের অ্যানসার, ঠিক আছে? এই মেটা হাই স্পেসে স্যার এরকম দিলে 4 ঘন্টা লাগবে। হ্যাঁ কেন কোচিং কি করতে বলেন আমাদের? ওদের কিন্তু হাতে লেখার সুযোগও দেয়নি, ওদের হচ্ছে সবকিছু ডক ফাইলিং করতে বলছি। এই সার্কিট তো হচ্ছে জাস্ট স্ন্যাপ নিচ্ছে, এটা অন্য সফটওয়্যার থেকে সার্কিট দেখতে অন্যরকম লাগছে, সার্কিট তো বানায় নাই, সার্কিট স্ন্যাপ নিচ্ছে। সার্কিট স্ন্যাপ নিয়ে এই 2 লাইন লেখা জাস্ট সার্কিটে স্ন্যাপ বসেছে, তারপর হচ্ছে এই 2 লাইন কথা লিখছে, তারপরে হচ্ছে যে গ্রাফটা আসছে এখানে গ্রাফ আসে, গ্রাফটা বসাইছে, কঠিন কিছু তো করে নাই। এটা করলো, এটা হচ্ছে একটা কোশ্চেনের অ্যান্সার এখানে শেষ। এই কোশ্চেনটার নাম্বার ছিল 15 নাম্বার। 15 নাম্বারের জন্য কি করছে দেখেন তো, জাস্ট সার্কিটটা বসাইছে, আর সার্কিটটা সলভ করলে মানে সার্কিটটা রান করলে একটা গ্রাফ দেয়, গ্রাফের গ্রাফটা বসাইছে, আর 2 লাইন হাতে লিখছে, এই শেষ। ও কিন্তু এই জায়গায় 15 তে 15 পেয়েছে। এটা ছিল সেকেন্ড কোশ্চেনটা। সেকেন্ড কোশ্চেনটার জন্য কি করছে, সার্কিটটা বসাইছে, গ্রাফটা বসাইছে, আর 2 লাইন লিখছে, ঠিক আছে? এইখানেও সে হাইস্ট কত পেয়েছে, এখানে 15 তে 14.5 দিছে। এখানে বুঝতে পারছেন? স্যার আগে ফিগার এরপর টেবিল আর কিছু লিখতে হলে এরপর লিখবো স্যার। হ্যাঁ এটা তো হচ্ছে বাঁধাধরা নিয়ম না, মানে আপনার যেভাবে করলে সুবিধা হবে ওইভাবে করবেন, ঠিক আছে? বুঝছি স্যার। এই সফটওয়্যারের নাম কি স্যার? যেটা সফটওয়্যার না, এটা অর্কেড। এই অর্কেড আপনাদের করছে না এখনো, এটা হচ্ছে সেকেন্ডের একটা করছে, ঠিক আছে? আচ্ছা ডক ফাইলটা কিভাবে বানাবেন এটা তো বুঝতে পারছেন না? কনফিউশন ইয়েস আছে? স্যার। আচ্ছা এখন একজন জিজ্ঞেস করছিলেন যে ডক ফাইল থেকে পিডিএফ কিভাবে করা লাগে। দেখেন তো ডক ফাইল থেকে যেভাবে করলে পিডিএফ হয়, যে দেখেন ফার্স্টের থেকে দেখেন।
দেখেন ডক ফাইলের হয়ে গেল, এই যে ডক ফাইলের বাম পাশে আমার স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছেন, ডক ফাইলের বাম পাশে যে একটা জিনিস আছে দেখেন লেখা ফাইল, ঠিক আছে? ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে এই যে বাম পাশে পাবেন একটা সেভ এস দিবেন। সেভ এস দেওয়ার পরে যেই ফোল্ডারে যাবেন ওই ফোল্ডারটা যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করবেন, ঠিক আছে? তো ধরেন এই হচ্ছে গিয়ে দিস পিসি মানে কি মাই কম্পিউটার। এইখান থেকে হচ্ছে গিয়ে আপনি ফোল্ডার খুঁজে পেতে পারবেন। তো এখানে ধরেন কোথায় সেভ করবো, ধরেন আমি হচ্ছে গিয়ে ডেস্কটপে সেভ করবো। ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গেলে যে দেখেন এটা কি হিসাবে সেভ হচ্ছে, এই নাম, আর এটা একটা ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে সেভ হচ্ছে। বাট আমি কি হিসাবে সেভ করতে চাই বলছি পিডিএফ। তখন কি করবে যে সেভ এস টাইপটা চেঞ্জ করে দেবো। তো এইখানে তীরের উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখেন অনেকগুলো ফরম্যাট আছে, যে কোনো ফরম্যাটে সেভ করা যায়। আমি হচ্ছে যে পিডিএফ সিলেক্ট করবো, তাহলে দেখেন এই নামে একটা পিডিএফ ফরম্যাট সেভ হবে। এটা যদি সেভ দেন দেখেন কি আসে, দেখছেন এটা একটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। যে কোশ্চেন করছিলেন কোনো কনফিউশন আছে বলতে পারেন? স্যার ওর কোশ্চেনটা মনে হয় যে যে আমরা যে এই ছবিটা অ্যাড করছি, ছবিটা কি স্ক্যান করা লাগবে নাকি? ছবিটা স্ক্যান করা লাগবে নাকি কথা আমি বুঝতে পারছি না আসলে। স্ক্যান করে কি করবেন? ডাইরেক্ট তো স্ন্যাপ নিয়ে আপনি সেটাই আর করতে বলছেন। ওইটাই জিজ্ঞেস করছি। স্যার ওই যে আপনি বলছিলেন যে ওই যে মোবাইল থেকে স্ক্যান করতে, ও মনে করছে যে ল্যাপটপের ডক ফাইল এটা স্ক্যান করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ল্যাপটপ দিয়ে স্ক্যান করা লাগবে নাকি? আপনি যদি স্ক্যান করে আনতে পারেন সমস্যা নেই তো, মানে আপনার যদি স্ক্যানার থাকে, আমার নিজেরই স্ক্যানার নেই, তো আপনি যদি স্ক্যান করে আনতে পারেন কোনো সমস্যা নেই। আর মোবাইল দিয়ে করলে কিভাবে আনবেন? মোবাইল থেকে পিসিতে ছবি নিতে পারেন না? কিভাবে নেয় বলেন, মোবাইল থেকে পিসিতে ছবি কেমনে নেয়? অনেক রকমের কেবল দিয়ে নেওয়া যায়, আবার মেইল করে মেইল থেকে নামাও নেওয়া হ্যাঁ, যায় স্যার। আমি নিজে ডাটা কেবল দিয়ে নেই। আমার আরেকটা ল্যাব টেস্টে আবার অনেকে হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে পাঠিয়েছিল, হোয়াটসঅ্যাপ দিয়ে নিছিল, মেইল করতে পারে। মানে আপনি এইগুলা একটু নিজে নিজে দেখেন, এটা তো আসলে আমার শেখানোর জিনিস না, মানে এটা তো আপনার উপরে। আপনার মোবাইল থেকে এই শোনো, এই যে হোয়াটসঅ্যাপ ওয়েব ইউজ করা যায় বুঝছো অর্ণব? হোয়াটসঅ্যাপ ওয়েব ইউজ করে স্যার তোমার হচ্ছে এটাও মোবাইল দেখাই থেকে দিতে হবে ডাইরেক্ট, স্যার। এটা খুবই সহজ, হোয়াটসঅ্যাপ ওয়েবের থেকে সহজ। আর মানে ইউজার ফ্রেন্ডলি কিছুই নাই, কিছু ইনস্টলও দিতে হয় না, জাস্ট ওয়েব ব্রাউজারে নিয়ে যাওয়ার সাথে। এই যে দেখেন হোয়াটসঅ্যাপ ওয়েবটা দেখায় দিই। হোয়াটসঅ্যাপ ওয়েবে যে গুগলে সার্চ দিবেন তাহলেই পাবেন। দেখেন এটা আছে তো হোয়াটসঅ্যাপ ওয়েব, তোমার এই কিউআর এটা গেলেই কোড দেখবেন দিয়ে, পেয়ে যাবেন। কিউআর এটা একটু কোড নিজেরা দিয়ে বাসায় প্র্যাকটিস করতে করে হবে। দেখেন, আমার হোয়াটসঅ্যাপ আর আপনাদের দেখাইলাম না, ঠিক আছে? এইটাও করতে পারেন হোয়াটসঅ্যাপ ওয়েব দিয়ে, হয়তো বা মোবাইলে নিজে হোয়াটসঅ্যাপ করে দিলেন, তারপর হচ্ছে পিসিতে জাস্ট হোয়াটসঅ্যাপ ওয়েবে ঢুকে ওইটা ডাউনলোড করে নিতে পারলেন। এটা আশা করি আপনারা নিজেরা ডিসকাস করে বের করে ফেলতে পারবেন যে নিজের থেকে নিজের মানে নিজের মোবাইল থেকে পিসিতে ছবি কেমনে নেওয়া যায়। অথবা আপনি যদি স্ক্যান করতে পারেন, মানে আপনার দরকার হচ্ছে একটা ছবির সফট কপি যেটা আপনি ডক ফাইলে পেস্ট করবেন। এটা আপনার ইচ্ছা যে ছবিটা আপনি কিভাবে নেবেন। আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার একটা কোয়েশ্চেন আছে। কি বলেন প্লিজ। সেটা হচ্ছে আপনারা যে একটা স্যাম্পল হচ্ছে ল্যাব রিপোর্ট দিবেন, মানে যেটা হচ্ছে মানে কারেক্ট, তো আমি যদি আমারটা মিলাই দেখি যে আমারটা কারেক্ট হয়নি, তখন কি আমাকে আবার কারেকশন করে আবার ওটা জমা দিতে হবে? আচ্ছা এখন হচ্ছে গিয়ে, আচ্ছা এটা যখন হচ্ছে আপনাদের সামনে শোকেস করে দিব, মানে নতুনটা দিব, তখন এটা বলে দিব, ঠিক আছে? ওকে স্যার। আর কোনো কোশ্চেন ল্যাব টেস্ট নিয়ে? স্যার আবিদ স্যার আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে ওনারা বলছিলেন স্যার যে নেক্সট উইকে মানে 7 উইকে ল্যাব টেস্ট না দিয়ে স্যার 8 উইকে দেওয়া যায় নাকি, এটা স্যার কি বলুন স্যার? ওদের কি শিডিউল মিলবে? শেষ করতে পারবো আমরা? আর আমাদের তো স্যার হচ্ছে গিয়ে টোটাল এক্সপেরিমেন্ট মনে হয় কয়টা স্যার, 8টা নাকি 9টা স্যার জানি। আমরা টোটাল কয়টা শেষ করছি? স্যার 5টা শেষ স্যার। তাহলে আমাদের টোটাল 14 সপ্তাহ ক্লাসের মধ্যে হচ্ছে ওদের তো লাস্ট 2টা ল্যাব টেস্ট হবে, 2 দিন স্যার ল্যাব টেস্টে যাবে আর একদিন স্যার কুইজ ভাইভা যাবে। তাহলে স্যার থাকে 11 সপ্তাহ। 11 সপ্তাহের মধ্যে স্যার ওই যে আজকে প্র্যাকটিস ল্যাব দিয়ে দিলাম, তাহলে স্যার থাকে 10 সপ্তাহ। 10 সপ্তাহ 10 সপ্তাহ তাহলে স্যার 5টা শেষ হয়ে গেছে। তাহলে স্যার নেক্সট এক্সামের আগে আর প্র্যাকটিস ল্যাব পাবে না। তাহলে ওটা ওরা যদি রাজি থাকে যে নেক্সট এক্সামের আগে প্র্যাকটিস ল্যাব পাবে না, তাহলে তারা সেভাবে করি, না হলে নেক্সট উইকেই হবে। আচ্ছা এটা আপনারা কি বলেন স্টুডেন্টরা, মানে আপনারা কি হিসাবটা বুঝতে পারছেন আমার?
Yes, আচ্ছা, আমি sir. হিসাবটা আরেকবার বলি আপনাদের। আপনাদের হচ্ছে 200 মানে 2 পার্টে 2টা ল্যাব টেস্ট হবে, ঠিক আছে? আর একদিন থাকবে কুইজ ভাইবার জন্য। তো এখানে আপনার 3টা ক্লাস চলে গেল, 2 দিন ল্যাব টেস্ট আর একদিন কুইজ ভাইবা, 3টা ক্লাস চলে গেল। তাহলে আপনার থাকে আর 11টা ক্লাস। 11টা ক্লাসের মধ্যে এই যে আজকে প্র্যাকটিস ল্যাব চলে গেল, তাহলে আপনার থাকে আর 10টা ক্লাস। তাহলে 10টা ক্লাসের মধ্যে দেখেন 5টা কিন্তু আমরা পড়াইছি, জাস্ট পড়াইছি। আর তাহলে যদি সেকেন্ড পার্টেও 5টা যদি পড়াই, তাহলে হচ্ছে সেকেন্ড পার্টে আপনারা হয়তো প্র্যাকটিসের জন্য টাইম পাবেন না। আপনারা কি রাজি? প্র্যাকটিস ল্যাবটা কিন্তু অপশনাল, দেখছেন? মানে আজকে কিন্তু আমি নতুন কিছু পড়াই নাই। আর ইনস্ট্রাকশন গুলো যখন আমি বললাম, এটা কিন্তু পরের বার আপনাদের না বললেও হবে, এটা কিন্তু আপনারা জানবেন তখন, তাই না? স্যার এটা তো হচ্ছে 6th উইক। জি স্যার এটা তো 6th উইক স্যার। তো আমাদের তো অলরেডি 5টা ল্যাব শেষ হয়ে গেছে। আমাদের যদি টোটাল 14 উইক ক্লাস হয়, আমাদের আরো 8 সপ্তাহ আছে স্যার। 8 সপ্তাহ হিসাব তো আসলে 8 সপ্তাহ ভাবে পাবেন না, মানে যেটা স্যার, বলতেছি। হ্যাঁ, মানে ওই 8 সপ্তাহের মধ্যে স্যার 3টা যদি আমাদের ল্যাব থাকে আর 3টা সপ্তাহ যদি আমাদের এক্সামে যায়, দুইটা হচ্ছে ল্যাব টেস্ট আর একটা কুইজ, তো 6 সপ্তাহ গেলে আরো 2টা থাকছে স্যার আর কি। তো আমরা না, যদি আপনাদের নেক্সট এক্সপেরিমেন্ট 3টা থাকবে এটা তো বলতে পারতেছে না। নেক্সট এক্সপেরিমেন্ট যদি আরো 5টা থাকে, 3টা ধরে আর কি বলছিলাম স্যার। আর এটা ধরে বললে তো হবে তো স্যার, আর একসাথে 5টা ল্যাব টেস্ট আমাদের মনে হয় স্যার একটা সপ্তাহ যদি আমরা এখানে একটু বেশি পাই আমাদের জন্য একটু ভালো হয় স্যার, কারণ একসাথে আমাদের সিটি এবং মিড টার্ম এক্সাম গুলো শুরু হয়ে গেছে। তো এখন একটু প্রেশারটা অনেক ইমেন্স আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যেহেতু আপনাদের উপরে, তাহলে যেটা বললাম আবার বলি কথাটা, যে সেকেন্ড হাফেও যদি আমাদের 5টা এক্সপেরিমেন্ট থাকে, তাহলে হয়তো বা আপনারা প্র্যাকটিস ল্যাবটা না পেতে পারেন। এটা যদি আপনারা রাজি থাকেন তাহলে আমাদের সমস্যা নেই, আমরা তাহলে আপনাদের ল্যাব টেস্টটা 8 দিতে দেব। 7th উইকে তাহলে আমাদের নরমাল ক্লাস হবে। 7 থেকে কি স্যার, মানে সেকেন্ড পার্টের ফার্স্ট এক্সপেরিমেন্টটা শুরু করে দেব? অবশ্যই। ও আচ্ছা স্যার, তাহলে তো সমস্যাই নেই কোনো। স্যার নেক্সট উইকে স্যার আমরা নেক্সট এক্সপেরিমেন্টের শুরু করে দিই। আর ল্যাব টেস্টটা স্যার আমরা এই 5টা এক্সপেরিমেন্টের উপরই হচ্ছে তারপরে সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা করতে পারেন। নেক্সট উইকে হয়তো বা আমরা এক্সপেরিমেন্ট 6টা করে ফেলবো। আর হচ্ছে গিয়ে আপনারা ল্যাব টেস্ট থাকবে 1 থেকে 5 এর উপর, এটা করতে পারেন। জি স্যার। ঠিক আছে, তাহলে ওইটাই থাকলো। জি স্যার। আর স্টুডেন্টরা আপনারা বলেন, মানে প্র্যাকটিস ল্যাব এই, হ্যাঁ বলেন। এই যে 5 এর ডিপোজিশন স্যার এটা বাড়াচ্ছে। আপনার কথাটা আসলে বুঝতে পারিনি, একটু ভেঙে ভেঙে এসেছে, আরেকবার বলবেন কাইন্ডলি। আচ্ছা এক্সপেরিমেন্ট 5 এর ডিপোজিশন ডেট হচ্ছে স্যার নেক্সট টিউসডেতে স্যার। আচ্ছা, সাবমিশন টাইমটা বাড়াইতে বলতেছেন কি আর কি, এই ডেটটা একটু বাড়ানো যেতে স্যার। আচ্ছা, সাবমিশন টাইম বাড়িয়ে দিব, সমস্যা। আচ্ছা, প্র্যাকটিস ল্যাবের মেইন যে ফোকাসটা, যেটা হচ্ছে কি আপনাদের কোনো প্রবলেম আছে নাকি? কেউ দেখাবেন কোনো প্রবলেম? নো স্যার, প্রবলেম নেই। অন্য কেউ কারো কোনো কনফিউশন প্রবলেম কিছু দেখানোর স্যার মতো আছে? ওরকম প্রবলেম তো নেই, কিন্তু স্যার মানে এক্সামে সার্কিট কি অনেক জটিল আসবে কিনা ওইটাই আর কি। না, আপনাদের যেগুলো পড়াইছি, আপনাদের মানে এখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এক্সামের প্রিপারেশন কিভাবে নেবেন বা কি পড়বেন। আপনাদের যা পড়াইছি, মানে আপনাদের খুব বেশি কিছু তো পড়াই নাই। আপনাদের হচ্ছে কি ওই যে ল্যাবশিটে যে জিনিসগুলো আছে ওইগুলো পড়তে আছে, ভেরিফাই করছি বা পড়তে আছে দেখাইছি, প্লাস হচ্ছে হালকা কিছু থিওরি পড়াইছি। তো থিওরিটিক্যাল যে জিনিসগুলো ওইগুলো ল্যাব টেস্টে নাই, বাট হচ্ছে কি আপনার কনসেপ্টটা থাকা লাগবে। ধরেন আপনাকে একটা ম্যাথ করতে দিব না ল্যাব টেস্টে, বুঝতে পারতেছেন? আপনাকে ল্যাব টেস্টে বসে বসে কোনো ম্যাথ করতে দিব না, বাট আপনার কনসেপ্টটা থাকা লাগবে যে আসলে জিনিসগুলো কেন করছি। আপনাদের যা পড়াইছি ওইটাই হচ্ছে আপনাদের ল্যাব টেস্টের প্রিপারেশন। তাহলে ল্যাব টেস্ট হবে কত তারিখে? তারিখটা কত? ল্যাব টেস্ট হবে আপনার হচ্ছে তারিখ, তো দাঁড়ান দেখি কত তারিখ। তারিখ কি কেউ বলতে পারবেন? 8 উইকের সোমবার কি পরে? আজকে হচ্ছে 6 উইকের সোমবার, আর 14 দিন পরে 7 মনে হয়। তো দেখি দাঁড়ান। 7 তারিখ হয়। হ্যাঁ, 7 তারিখ, জুনের 7 তারিখ পরে। জুনের মানে মে মাসের 31 তারিখে তাহলে আপনাদের হচ্ছে নেক্সট এক্সপেরিমেন্টটা হবে, আর জুন মাসের 7 তারিখে আপনাদের ল্যাব টেস্টটা হবে, ঠিক আছে? ঠিক আছে। আর ল্যাব টেস্টটা হচ্ছে গিয়ে তখন কিন্তু আপনাদের হচ্ছে মানে অনলাইনে বসে আপনাদের হচ্ছে ধরেন বিভিন্ন রুমে ভাগ করে দিব আমরা, এক এক রুমে এক এক ইনভিজিলেটর থাকবো।
তো আপনাদের হচ্ছে রুমে বসে মানে তখন বসে তখনই আপনাদের ক্যামেরা অন করে থাকা লাগবে। তো ক্যামেরা অন করে তখন বসে তখন পরীক্ষা দেওয়া লাগবে এবং টাইম দিব, ওই টাইমের মধ্যে সবকিছু করে আমাদের সাবমিট করা লাগবে। বুঝতে পারছেন? স্যার গুগল ক্লাসরুমে? গুগল ক্লাসরুমে দিব বা কোথায় দিব এটা আপনাদের সাবমিট কোথায় করতে হবে তখন বলে দিব, বাট আপনাদের মানে তখন রিয়েল টাইম আমাদের সামনে বসে পরীক্ষা দিয়ে সাবমিট করা লাগবে। আর ওই যে 1 ঘন্টা যে এটা কি স্যার সাবমিশন টাইম সহ নাকি শুধু পরীক্ষা দেওয়ার সময়? না, 1 ঘন্টার মধ্যে আপনার 1 ঘন্টা সাবমিশন টাইম ছাড়া, সাবমিশন টাইম পরে দিব। ঠিক আছে। এগুলা নিয়ে এত ভয় পাওয়া লাগবে না, এগুলো এমন ভাবে করবো যেন আপনারা দিতে পারেন, কারণ কেউই যদি সাবমিট করতে না পারেন তাহলে তো আমার টেস্ট নিয়ে আমার লাভ নাই, তাই না? সাবমিশন টাইম ছাড়া যদি 1 ঘন্টা হয় তাহলে তো এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যেটা বললাম আমরা হচ্ছে গিয়ে আপনারা যেন করতে পারেন এমন ভাবেই চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। স্যার ল্যাপটপে জুম অন করে মানে ক্যামেরা অন করে ওখান থেকে আবার প্রোটিয়াসে গেলে তো ক্যামেরা অফ হয়ে যায়। হ্যাঁ, আপনার যদি ধরেন 2 মিনিটের জন্য ক্যামেরা অফ হয় তখন আপনি যদি আমাকে জানিয়ে নেন যে আমি হচ্ছে গিয়ে এখন এই কাজটা করছি স্যার, তো আমার এখন ক্যামেরাটা হয়তো অফ হয়ে যাবে, তো ওই জিনিস সময়টা আমরা কনসিডার করবো, আপনি জাস্ট আমাকে ইনফর্ম করে নেবেন। স্যার গুগল ক্লাসরুমে সাবমিট দিলে ভালো হয়, জুমে লিংক দিলে ওখান থেকে সাবমিট হতে চায় তো। আচ্ছা, এইগুলা আপনার আপনার স্ক্রিপ্ট না নিয়ে আমরা আপনাকে লিড করতে বলবো না, আমরা এনশিওর করবো যে আপনি সাবমিট করছেন, তারপরে আপনাকে লিড করাবো, সমস্যা নেই। আচ্ছা বলেন, আর কোনো কনফিউশন, কোনো ডাউট, কিছু বলার মতো কোনো কমেন্টস বা কি করলে আরো ভালো হইতো এরকম কোনো অ্যাডভাইস স্যার বলেন। স্যার মাঝে মাঝে তো প্রোটিয়াস আর ওই জুম একসাথে করলে তো আমাদের মানে ল্যাপটপ হ্যাং হয়ে যায়, তখন কি করব? মানে আমি যদি মানে মোবাইল দিয়ে আমি ক্যামেরাটা অন রাখি তখন মানে আর ল্যাপটপ দিয়ে কাজ করি তাহলে হবে না, সেটা বলতেছি। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে এরকম হবে তখন আপনাকে আমরা ডাবল ডিভাইস এলাও করব, তখন আপনার বাট আপনার এনশিওর করা লাগবে যে আপনার ক্যামেরার ফোকাসটা আমরা যা চাই তা যেন সব দেখায়। আমরা কি চাই? আমরা চাই আপনার 2 হাত এবং আপনার যে স্ক্রিপ্ট এবং ফেস এই জিনিসগুলো যেন শো করে। আরেকবার বলি, 2 হাত, আপনার স্ক্রিপ্ট যে খাতাতে ইউজ করতেছেন আর আপনার ফেস এই জিনিসগুলো যেন শো করে। আপনি যদি ক্যামেরা দিয়ে ইনশিওর করতে পারেন, মোবাইলের ক্যামেরা দিয়ে যে জিনিসগুলো ইনশিওর করতেছে আর আপনি বসে বসে কাজ করতেছেন, আমার কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন। স্যার তাহলে তো আমার দেখা যাবে না, ল্যাপটপের স্ক্রিন আর হাত দুইটা দেখা গেলেই হবে। বুঝিনি কথা, ল্যাপটপের স্ক্রিন আর আপনি বললেন ল্যাপটপের স্ক্রিন বলেন। আপনি বললেন যে দুইটা হাত আর স্ক্রিপ্টটা, তো আমরা প্রোটিয়াস যখন কাজ করব তখন তো মানে আমার ল্যাপটপ লাইক আমার স্ক্রিপ্ট, তাই না? হ্যাঁ, ল্যাপটপের স্ক্রিন দেখানো লাগবে না আপনার। ল্যাপটপের স্ক্রিনে কি করবেন ওটা তো আপনি পিডিএফ সাবমিট করলে তখনই দেখতে পারবো যে আপনি ল্যাপটপে বসে বসে কি করছেন। ল্যাপটপের স্ক্রিন পরীক্ষার সময় দেখানো লাগবে না, আপনার পরীক্ষার সময় স্যার দেখানো তাহলে লাগবে। আমাদেরকে স্ক্রিন শেয়ার দিতে হবে না তাহলে পরীক্ষার মধ্যে? আমরা তো ডক ফাইলে তো লিখবো স্যার, আমরা তো ডক ফাইলে লিখবো, এটা তো আর স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে না। স্যার সেটা জিজ্ঞেস করছিলাম যে আমাদের কি মানে পরীক্ষার সময় স্ক্রিন শেয়ার দিতে হবে না? আচ্ছা, এই ইনস্ট্রাকশন গুলো আপনাদের হচ্ছে গিয়ে ওই পরীক্ষার আগে বা পরীক্ষার সময় জানিয়ে দেওয়া হবে, মানে এমন কিছু করা হবে না যেটা মানে আপনারা করতে পারবেন না। মানে ল্যাব টেস্ট এখনো সবাই দিয়ে আসতেছে, তো আলটিমেটলি সবাই করে ফেলছে কোনোভাবে না কোনোভাবে, তো আপনারাও পারবেন, সমস্যা নেই। আর কোনো কনফিউশন? স্ক্রিন শেয়ার দিয়েই করেন, ঠিক আছে? স্ক্রিন শেয়ার দিলে হ্যাং হয়ে যাবে এমন খুব একটা হয় না। আমরা ল্যাব টেস্ট দিতাম তো আরো প্রোটিয়াসের চেয়েও দেখা যেত বড় বড় সফটওয়্যার ইউজ করে করছি আমরা, স্ক্রিন শেয়ার করি, ম্যাটল্যাব ইউজ করছি, অনেক কিছুই করছি। তো স্ক্রিন শেয়ার করলে এরকম কোনো হ্যাং ট্যাং কিছুই হয় না, ওয়ার্ডও ইউজ করতে পারবেন, সবকিছু ইউজ করতে পারবেন। স্ক্রিন শেয়ার দিয়েই তারপর আপনারা হচ্ছে ল্যাব টেস্টটা দিয়ে নেন। আচ্ছা, আর যারা হচ্ছে ডাবল ডিভাইস কানেক্ট করতে চাইলো, যেমন হচ্ছে বললো যে মোবাইল দিয়ে দেখাবে আর ল্যাপটপে কাজ করবে, তারা কি স্ক্রিন শেয়ার করবে? ল্যাপটপের ক্যামেরা অন থাকলেই তো হয়, মোবাইল দিয়ে দেখানোর কি দরকার আছে? আর না, উনি বলতেছিল হচ্ছে কি মানে এটা মানে উনি ভাবতেছিল যে ওনার ল্যাপটপ হয়তো বা ফ্রিজ করতে পারে। স্যার safety আমার measure এর জন্য। ল্যাপটপের ক্যামেরা নষ্ট, সো আমি তো ফোন দিয়ে হচ্ছে কি বলে আপনার জুমে ওয়েবক্যাম থাকবো। আছে? না স্যার ওয়েবক্যাম নাই।
আমি জুম দিয়ে এক্সাম দিই, মানে ফোন দিয়ে এক্সাম দিই। হ্যাঁ, আপনি তাহলে এরকম ফোন ইউজ করে তারপরে হচ্ছে ক্যামেরা অন রাখেন আর স্ক্রিন শেয়ার অন রাখেন। আপনাদের যাদের যাদের এরকম ডাউট আছে যে আপনারা হচ্ছে ফোন ইউজ করতে চাচ্ছেন, তারা আমাদের একটু জানেন, তাদের জন্য আমরা ডাবল ডিভাইসটা কনসিডার করব, বাট ডাবল ডিভাইসটা সবার জন্য কনসিডার করব না। বুঝতে পেরেছেন কি বলছি? ইয়েস স্যার। আর কারো কোনো কনফিউশন বা কোনো অ্যাডভাইস এরকম করলে ভালো হইতো, খারাপ হইতো? নো স্যার। আর কেউ কিছু বলবেন? আজকে তো ক্লাস নিব না, আজকে তো প্র্যাকটিস ক্লাস, বলতে পারেন যা ইচ্ছা। স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা, ওনার কথা কি অন্যরা কেউ বুঝতে পারছেন কিছু? স্যার। উনি এখনো বলতেছেন, কেউ কি বুঝতেছেন ওনার কথা? না স্যার। আচ্ছা, ওনার মেসেজটা পারলে আমাকে একটু কেউ ট্রান্সমিট করেন, আমি আসলে বুঝতে পারছি না কি বলতেছেন। আচ্ছা, চ্যাটে লিখে দিলে আমার মনে হয় ভালো হয়। চ্যাটে সবাই রোল নাম্বার লিখছে। রোল নাম্বার আপনারা চ্যাটে প্রতিদিন কেন লিখেন? প্রত্যেকদিন তো এমনি অ্যাটেন্ডেন্স। অতি সচেতন। স্যার আজকের অ্যাটেন্ডেন্সটা নেবেন? অ্যাটেন্ডেন্স দিতে চান? আমি তো বলছিলাম প্র্যাকটিস হিসেবে অ্যাটেন্ডেন্স নিব না। দিতে আচ্ছা চাইলে নিতে বলুন। তাহলে Recording stopped. যে কোশ্চেন করছেন উনি চাইলে আপনাদের কমন গ্রুপে মেসেজ পাঠান, আমার দেখানো লাগবে না, ওই গ্রুপ থেকে